টু রিসার্চ পেপার রিডিং এন্ড রাইটিং, যেটা আমরা আগেই বলে দিছি। মূলত আমি আজকে আসলে শেয়ার করব যে আসলে পেপার কিভাবে পড়া হয় এবং পেপার কিভাবে লেখা হয়। তো আমরা পেপার শুরুতে পড়বো এবং কোথা থেকে পড়বো আমি ইন ডিটেলস বলবো, বলার সাথে সাথে এরপর আমি শেষে পেপারের মধ্যে আসলে কি কি টপিক থাকতে হবে, কি ভাবে লিখতে হবে, এগুলা বলার পরে আমি হচ্ছে এক্সাম্পল বলে দিব আর কি। ঠিক আছে, যে আসলে কিভাবে এটা লিখতে হবে আমি এক্সাম্পল একটা শেয়ার করে দিব। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক অফ রিসার্চ পেপার, যেটাতে হচ্ছে আমাদের আসলে কি কি ধরনের আসলে রিসার্চ পেপারে আসলে বেসিকটা বুঝতে হবে। প্রথমে আসলে রিসার্চ পেপার কি ধরনের হয়, রিসার্চ পেপারের মধ্যে আসলে কি ধরনের কম্পোনেন্টস থাকে এবং কি ধরনের আসলে মেথোডোলজি ইউজ করা হয়, এগুলো আর কি আমাদের প্রথমে একটা আমরা সেটা নিয়ে একটা সামগ্রিক একটা আইডিয়া নিই। প্রথমে হচ্ছে এখানে টাইপস অফ রিসার্চ পেপার। তো আমাদের রিসার্চ পেপার আসলে অনেক ধরনের হয়, তার মধ্যে আমি এখানে বেশ কয়েকটা উল্লেখ করছি। তার মধ্যে একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে আমরা এটাকে আসলে আমরা সাধারণত কেস স্টাডি করি। তো আমরা অনেক সময় কেস স্টাডি করি, কেস স্টাডিটাকে আসলে অ্যানালাইটিক্যাল রিসার্চ হিসেবে ধরা হয়। এটা খুব বেশি বড় হয় না, এটা মোটামুটি 6-7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এর মধ্যেই থাকে আর কি। এই ধরনের রিসার্চ পেপার গুলোকে বলা হয় হচ্ছে অ্যানালাইটিক্যাল রিসার্চ। এরপর হচ্ছে আর্গুমেন্টেটিভ রিসার্চ। আর্গুমেন্টেটিভ রিসার্চ যেটা, এটাকে বলা হয় হচ্ছে আমরা আহ অনেক সময় আমরা হচ্ছে সমালোচনা করি। এই সমালোচনা করাটাকে হলে বলা হয় হচ্ছে আর্গুমেন্টেটিভ রিসার্চ। সমালোচনা বলতে কি বোঝায়? মানে একটা রিসার্চ হইছে, এখন একটা রিসার্চ হইছে বা একটা টপিকের উপর রিসার্চ হইছে, এখন এই টপিকের উপর যে রিসার্চ গুলো হইছে এগুলাকে আসলে কতটুকু ভালো হইছে এবং এগুলাকে আসলে আরো ব্রডলি কি কি করা যায়, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্টেটিভ। এরপর হচ্ছে পার্সুয়েসিভ রিসার্চ, যেটা সেটা হচ্ছে আসলে কোনো কিছুকে আসলে বিস্তারিত বলা। বিস্তারিত বলা সাধারণত এই রিসার্চ পেপার গুলা এখন আর তেমন একটা অ্যাকসেপ্ট করে না জার্নাল গুলা। তো এগুলা জার্নাল গুলা অ্যাকসেপ্ট আমি রাখছি। আসলে কিছু ভালো রিসার্চ এটা রাখছি। বলা পার্সুয়েসিভ। আর ইনফরমেটিভ রিসার্চ, ইনফরমেটিভ রিসার্চ যেটা সেটা হইতেছে আমাদের ডেটা দিয়ে ইনফরমেশন, মানে আমরা ডেটা দিয়ে ইনফরমেশন গুলাকে উল্লেখ করবো আর কি। তো ডেটা দিয়ে ডেটা বিভিন্ন, যেমন আমাদের আছে প্রতি বছর এক্সপোর্ট হচ্ছে, কত বিলিয়ন হচ্ছে আমাদের ইম্পোর্ট হচ্ছে, এবং আমাদের এর মধ্যে থেকে কতটা নিট প্রফিট থাকতেছে প্রতি বছর বছর, প্রতি মাসে মাসে একটা বাইরে যাওয়া লাগবে, নেট নাই এনে গুলাকে লেখা হয়, এগুলাকে বলা হচ্ছে ইনফরমেটিভ। এটা হচ্ছে টাইপস অফ রিসার্চ পেপার। হে তো কই বাইরে বাইরে দেখতে হইব, আর আমারটা আমি ক্লাস করি। আচ্ছা, কে যেন একটু কথা বলতেছে, এটা মিউট করে নিলে ভালো হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি কম্পোনেন্টস। তো কি কম্পোনেন্টস বলতে আমাদের আসলে একটা পেপারের মধ্যে কি কি থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকে আমি অনেক সময় বলছিলাম যে আসলে হচ্ছে আমাদের এই টেক্সটাইল থেকে অনেক লেখে, যে আর্টিকেল লেখে আর কি, বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লেখে। তো আর্টিকেল আমি মাঝে মাঝে, খুব বেশি দেখা হয় না, তবে আমি অনেকের আর্টিকেল গুলা মাঝে মাঝে যদি চোখে পড়ে একটু দেখলে আমি দেখি যে আসলে তাদের আর্টিকেলের স্ট্রাকচার ঠিক থাকে না। এই স্ট্রাকচার গুলাকে সম্মিলিত ভাবে হলো হচ্ছে কি কম্পোনেন্টস আর কি, এর মধ্যে কি কি থাকে। যেমন এখানে আমরা প্রথমে দেখতেছি হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি এখানে বেশ কিছু রাখছি, যেটা প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। তো এই ইন্ট্রোডাকশন দিয়েই হচ্ছে আমাদের কোন একটা রিসার্চ পেপার লেখা শুরু করতে হয়। আমরা যখন একটা রিসার্চ পেপার লিখবো, এটা শুরুই হবে ইন্ট্রোডাকশন দিয়ে। আমি একটা যদি ডেমো হিসেবে নেই, আচ্ছা এই যে একটা রিসার্চ পেপার, তো এই রিসার্চ পেপারের এই যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অংশটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। এটা আমরা কখনোই রিসার্চ পেপারের প্রথমে লিখি না, আমরা এটা একদম শেষে গিয়ে লিখি। কারণ এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আমার পুরো রিসার্চ পেপারে কি কি আছে সেই পুরো রিসার্চ পেপারটাকে সামারাইজ করে লেখা হয়, যাতে আমাদের যে যারা আসলে রিডার হবে তারা যাতে আসলে এটা দেখেই খুব সহজে বুঝে ফেলতে পারে যে আসলে সে যে ইনফরমেশন খুঁজতেছে তা যেন এখানে আছে কিনা। যদি থাকে তাহলে সেই পেপারটা ডাউনলোড করবে অথবা সেই পেপারটা পড়বে, আদারওয়াইজ সেই পেপারটাকে তার লিস্ট থেকে বাদ দিয়ে দিবে। আর কিওয়ার্ডস এগুলো আমাদের পরের ব্যাপার, আমাদের মূল শুরুটাই হয় হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে। তাহলে এখন কথা হচ্ছে এই ইন্ট্রোডাকশন আসলে থাকে, এই ইন্ট্রোডাকশনে থাকবে হচ্ছে আমি যে ব্যাপারটা লিখতেছি। যেমন এখানে অ্যাপ্লিকেশন অফ ন্যানো টেকনোলজি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ওভারভিউ, এটা আসলে রিভিউ পেপার। এটাতে আসলে যা আছে তা হচ্ছে এখানে শুরুতে আসলে এই যে আসলে ন্যানো টেকনোলজির আসলে কে আবিষ্কার করছে, কখন থেকে আবিষ্কার করছে, এটা কিভাবে আসলো, এটা কেন আসলো, এবং এটা আমাদের আসলে কি বেনিফিট দিবে,
এবং এটা আসলে কি ধরনের বেনিফিট দিবে, এই যে ডিটেলস, অর্থাৎ কি কেন এবং কিভাবে, এই যে ডিটেলস কথাগুলা, এগুলো আসলে এটার ইতিহাস, সোজা কথা এটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ওভারভিউ বলাটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা মোটামুটি অনেক বড় হয়, যেমন উনি আসলে ইন্ট্রোডাকশন লিখছে, তো ওনার ইন্ট্রোডাকশনটা খুব বেশি বড় হয় না, এটা আসলে এই যে এখান থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আসলে উনি শেষ করে, এইখানে শেষ করে দিছে, উনি বেশি বড় করে না। তো অনেকেই আসলে অনেক বড় করে এটা লেখে আর কি। যেমন আমি যদি আসলে একটা দেখাই, আমার আসলে এটা সঙ্গত কারণে আসলে আমার পেপারের টাইটেলটা দেখাচ্ছি না, এটা আমি আসলে এখন আমার অনগোয়িং একটা পেপার, যেটা আসলে আমি হচ্ছে এই যে এটাকে আমি বিভিন্ন ভাগ করে নিছি, যেমন ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে আহ সিগনিফিকেন্স অফ ইমপ্রুভিং হাইপারপারফরম্যান্স, ভাগ করে করে লিখছি। তার মানে আমার এই পর্যন্ত, এই যে এটাও আমি লেখা শেষ করি নাই, এই টপিকটা লেখা শেষ করলে অবশ্যই এটা আরো 1 পৃষ্ঠা বাড়বে। তার মানে আমি প্রায় 4 পৃষ্ঠা পর্যন্ত শুধুমাত্র এটার ইন্ট্রোডাকশনে লিখছি। এই ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে অনেক অনেক পেপার কাটতে হবে, মিনিমাম 300 থেকে 400 পেপার কাটতে হবে। অনেক সময় এমন হবে যে আমি আসলে এই যে একটা প্রথম লাইন লিখছি, লাইন লিখতে গিয়ে আসলে আমার দেখা যাবে যে হয়তো কমপক্ষে আসলে 100-150 পেপার চলে গেছে, এমন হয়ে গেছে, কিন্তু আমি এখন একটা লিখতে পারিনি। এবং এটা স্বাভাবিক, এটা প্রায়ই হবে যে আসলে একটা পেপারের একটা অংশ লিখতে গিয়ে দেখা যাবে যে আসলে আমি অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি এবং হচ্ছে অনেক পেপার কেটে ফেলছি, কিন্তু আমি সেই লাইন পাই নাই, তবুও আমাকে ধৈর্য ধরে লিখতে হবে। আর কারণ আসলে আমাদের এই রিসার্চটা আসলে খুব মজার, অনেক আগে থেকে এই কথাটা বলি যে রিসার্চ খুবই একটা বিদ্যুৎ এবং হচ্ছে একটা তিতো একটা জিনিস, এটা আসলে কখনই মজার জিনিস না। তো আমরা হচ্ছে এইভাবে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো। এরপর হচ্ছে আমাদের আছে মেথোডোলজি সেকশন। মেথোডোলজিতে কি থাকে? মেথোডোলজিতে সাধারণত থাকে আসলে আমি একটা রিসার্চ যখন করব, সেই রিসার্চে আসলে কিভাবে করব, কি নিয়ে করব। যেমন আমি আসলে যদি বলি, আমি সাস্টেনেবল টেক্সটাইল, আমাদের খুব জনপ্রিয় একটা টপিক সাস্টেনেবল টেক্সটাইল। তো সাস্টেনেবল টেক্সটাইল করার জন্য আসলে আমি, যেমন আমরা কি বলে, আমাদের টেক্সটাইলে আসলে water অনেক বেশি আসলে পলিউশন হয়। তো ওয়াটার পলিউশন কিভাবে কমানো যায়, কি ব্যবহার করে কমানো যাবে, এই যে প্রসেস গুলা, এগুলা করার জন্য আসলে কিভাবে করব, সেটাই হচ্ছে কিন্তু অনেক বড় হয় মেথোডোলজি। আসলে আমি শুধু এখানে বডি সেকশনের আন্ডারে পড়ে আর কি, এখানে পড়ে বডি সেকশন, বডি সেকশনের আন্ডারে মেথোডোলজি এবং রেজাল্ট, এই দুইটা সেকশন পড়ে। তো মেথোডোলজির প্রথমেই আসে আমি ম্যাটেরিয়ালস নিয়ে কাজটা করবো। আমি যখন ম্যাটেরিয়ালস গুলো নিব, যেমন পানি দূষণ হয়, তো পানি দূষণ যাতে আমার কম হয় সেজন্য আমি কি কি ম্যাটেরিয়ালস নিব, এই ম্যাটেরিয়ালস যা যা নিব তাই আমি লিখব। এটা হচ্ছে মেথোডোলজির প্রথম সেকশন। এরপর আসে হচ্ছে সেকশন। পরের সেকশনে আমি আসলে কিভাবে করব। আমি যদি আসলে 1 লিটার পানি নেই, 1 লিটার পানি নিয়ে পরীক্ষা শুরু করি, এবং 1 লিটার পানি আমি কোন ল্যাবে নিলাম, কোথায় নিলাম, এবং কয়জন আমাকে সহযোগিতা করলো, এবং এইখানে আমি কতটুকু কয় লিটার পানি আসলে আমার অপচয় হইলো, এবং কয় লিটার পানি আমি আসলে শেষ পর্যন্ত আসলে আমি ভালোভাবে ইউজ করে এটাকে আমি আসলে আহ, ভালো পরিষ্কার করতে পারলাম, যেটা আমাদের আসলে মেইন টার্গেট সাস্টেনেবল টেক্সটাইলের। এই যে প্রসেস গুলো আমি ঠিক যা যা করবো তাই আমি ইংলিশে লিখবো, এটাই হচ্ছে আমার মেথোডোলজির আসলে সেকশন। আর এই সেকশনটাকে বলা হচ্ছে হাইপোথিসিস, অর্থাৎ এটা যেভাবে করা হয় সেটাকে বলা হচ্ছে হাইপোথিসিস। তো মেথোডোলজি হচ্ছে এইটাই আর কি সেকশন। এবং এখানে অনেকে ইনক্লুড করে যেই সেকশনটা, সেটা হইতেছে সে, যেমন সে আসলে এই যে কি বলে এটাকে, বিভিন্ন ফিল্ড থেকে সংগ্রহ করে। যেমন একটা মালামাল আনলো, সেটা আসলে কিভাবে ট্রাক দিয়ে আনতে গেলে, কৃষক থেকে আনতে গেলে কত টাকা খরচ হয় এবং কিভাবে আনতে হয়, এবং এটার জন্য আসলে ইন্ডাস্ট্রি যারা ওনার আছে তাদের আসলে কি কি সময় অপচয় হয়, এগুলাও আসলে অনেকে ইনক্লুড করে। তো এটা ইনক্লুড করাটা আসলে ম্যান্ডেটরি না, তবে যদি এখানে সেটা ইনক্লুড করে, তখনই যদি এখানে প্রসেসটা একটু জটিল হয়ে থাকে তাইলে এটা হচ্ছে ইনক্লুড করা হয়। তো যদি কেউ আসলে এটা ইনক্লুড করে, সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে এই যে ম্যাটেরিয়াল সংগ্রহ করার প্রসেসটা, সেটা আসলে ইজি নাকি জটিল। যদি এটা কমপ্লিকেটেড হয় তাহলে এটা ইনক্লুড করা উচিত, আর ইজি হলে এটা ইনক্লুড করা উচিত না। তারপর আসি রেজাল্ট সেকশনে। তো রেজাল্ট সেকশনটা আসলে ওই যে আমি বললাম যে আমরা আসলে ম্যাটেরিয়াল নিয়ে আসলে পরীক্ষাগুলো করবো, এক্সপেরিমেন্ট করবো, যেটাকে আমরা হাইপোথিসিস বলছিলাম, সেই এক্সপেরিমেন্ট গুলা করবো। তো এক্সপেরিমেন্ট গুলা করার পরে আমি আসলে যা যা রেজাল্ট পাবো, সেটাকে বলা হয় হচ্ছে রেজাল্ট। এখন আমি কথা হচ্ছে, আমি একটা টেস্ট করব, সেই টেস্টটাকে আমি একটা করার পরেই লিখে ফেলবো, না আমি আসলে একটা টেস্ট করার পরে লিখবো না। সাধারণত রিসার্চাররা একটা টেস্টকে 10 বার করে, সিমিলার টেস্ট 10 বার করে, 10 বার করার পরে তারা হচ্ছে ওইটার যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে বিভিন্ন টুলস এর মাধ্যমে এটাকে লেখে। তার মধ্যে যেমন কিছু আছে আমাদের পাওয়ার বিআই, এক্সেলে প্রথমে সেটাকে ডাটা রাখে, পরে হচ্ছে পাওয়ার বিআই দিয়ে করে, পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে করে, এসপিএসএস দিয়ে করে, তারপর হচ্ছে এসকিউএল, এগুলা দিয়ে হচ্ছে তারা এগুলাকে করে আর কি। তো তারা এগুলা সাধারণত সোশ্যাল সায়েন্সে যারা, তারা বেশি এসপিএসএস টা ইউজ করে, এবং আমাদের সবাই কম বেশি এসপিএসএস টা ইউজ করতে পারে। আর যেটা পাওয়ার বিআই দিয়ে হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন রিসার্চ পেপারে অনেক গ্রাফ থাকে। যেমন আমি এখান থেকে যদি ডেমো হিসেবে একটা গ্রাফের একটা নেই,
এই যে এইখানে এই যে গ্রাফগুলো, তো এই গ্রাফগুলো আসলে আমরা তো হাতে কলমে তৈরি করতে পারবো না, সাধারণত মোস্ট অফ দ্য টাইম এগুলো পাইথন অথবা পাওয়ার বিআই দিয়ে করা হয়। তো এই যে পাওয়ার বিআই দিয়ে আমরা যখন ডাটা বসাবো, তারপর ডাটা বসাইলে ওইখানে বিভিন্ন ধরনের টেস্ট আছে, যেমন এসপিএসএস কিছু টেস্ট আছে, টি টেস্ট আছে, কাই স্কয়ার টেস্ট আছে, যেটা আমরা আসলে ওই যে স্ট্যাটিস্টিক্স এ পড়ছিলাম। আসলে স্ট্যাটিস্টিক্স এর আমাদের পড়াগুলো তো ভালো করে পড়া হয় নাই, কিন্তু ওই ইনফরমেশন গুলো আসলে অনেক কাজে লাগে। তো এই টেস্ট গুলো আসলে করে করে, এরপর পেয়ার টেস্ট, ওয়ান পেয়ার টেস্ট, ডাবল পেয়ার টেস্ট, এই পেয়ার টেস্ট গুলো করে হচ্ছে এখানে বিভিন্ন ইনফরমেশনের গ্রাফ চিত্র তৈরি করা হয়, এরকম গ্রাফ চিত্র। এরপর হচ্ছে এই যে এরকম গ্রাফ চিত্র, এরকম অনেক গ্রাফ, অনেক ধরনের গ্রাফ বানানো হয় আসলে, যেটা প্রেফার করে। তবে অবশ্যই এগুলো আসলে রিসার্চ যারা করে তারা পড়তে পড়তে আসলে বুঝে যায় যে আসলে কোন ধরনের ডেটার সাথে আসলে কোন গ্রাফ গুলো যায়, তাহলে ওই ওই অনুযায়ী ওই গ্রাফ গুলো বসাতে হয়। অনেক সময় আমরা ওই যে ডোনাট খাই, যে ডোনাট আসলে চুরির মতো, যেটা ভিতর দিয়ে ফাঁকা থাকে, ওই ডোনাটও ইউজ করা হয়। এরপর এই ধরনের গ্রাফ ইউজ করা হয়, এরপর এই যে এরকম পাই চার্ট ইউজ করা হয়, এরকম অনেক গ্রাফ ইউজ করা হয়, যে গ্রাফ গুলাতে আসলে বিভিন্ন ইনফরমেশন গুলা বসানো থাকে আর কি। আর ওই গ্রাফ গুলা বসায় হচ্ছে এরপর রিসার্চাররা তাদের এই যে ইনফরমেশন গুলা আছে, ইনফরমেশন গুলা কিন্তু আসলে এই গ্রাফ গুলাই, অনেক সময় আমরা এই যে ক্লাস 9-10 পড়ছিলাম যে গ্রাফ বসাবো, এরপর হচ্ছে ওই গ্রাফ দেখে দেখে হচ্ছে আমাদের একটা প্রশ্নে দেওয়া থাকতো একটা গ্রাফ, এবং আমরা ওই গ্রাফ বা পাই চার্ট দেওয়া থাকতো, বার চার্ট দেওয়া থাকতো, আমরা ওগুলাকে এক্সপ্লেইন করতাম। এটা আসলে অনেকটা ওইটাই। এই গ্রাফ চার্ট গুলা প্রথমে বানানো হয়, বানানো হইলে তখন আমাদের ওই টুলসটাতে কিছু ইনফরমেশন বলে দেয় যে এটা আসলে এই এই হইছে, এখানে সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে কম, এটা মিডিয়ান, এরকম ডাটা গুলা বলা থাকে। তখন আমরা ওই ডাটাটাকে ইউজ করে এই যে এটাকে হচ্ছে এই যে প্যারাটা থাকে, এই প্যারাটাকে আমরা হচ্ছে এক্সপান্ড করে একটু বড় করে লিখি আর কি, যতটুকু পারা যায় বড় করে লেখা হয়। এইভাবে হচ্ছে পরে বড় করে লেখা হয়। এবং এইগুলো আসলে এই যে এখানে যেমন টেক্সটাইল অ্যাপারেল লেখা আছে, তারপরে বিভিন্ন সালে লেখা আছে, এগুলো আসলে আমাদের ওই ডাটা বা টুলস গুলাতে আসলে থাকে, আসলে আমরা এখানে কি কি ইনক্লুড করব। তো ওটার আলাদা, এগুলো আসলে আলাদা শেখা লাগে, ওগুলো একদম টোটালি আলাদা, এবং সেগুলো অনেক লেংদি টাইম ইনভেস্ট করতে হয়। প্রথমে আমাদের আসলে এক্সেল শিখতে হয়, এরপর হচ্ছে এই যে এরকম পাইথন বা পাওয়ার বিআই, এসপিএসএস, এগুলো শিখতে হয়, শিখে শিখে আমাদের এগুলো করতে হয় আর কি। এই এর মাধ্যমে আমরা আমাদের ডাটা গুলোকে ভিজুয়ালাইজ করি আর কি, সোজা কথা। ভিজুয়ালাইজ করার পরেই আমাদের রিসার্চ পেপারে সেগুলোকে এখানে এসে বসায় দিই আর কি। ওকে, তো এগুলো হচ্ছে পুরো রেজাল্ট সেকশনের কথা বললাম আর কি। তো রেজাল্ট সেকশন যা যা করছি সেটা বললাম। এরপর হচ্ছে কনক্লুশন। কনক্লুশনটা আছে আমাদের রিসার্চ পেপারের একদম সর্বশেষে থাকে, যেটাও আমরা একদম সব শেষে লিখবো। তবে অবশ্যই আমরা সর্বপ্রথম বলছিলাম যে একটা অ্যাবস্ট্রাক্ট নামে একটা সেকশন থাকবে, যেটা সবার শেষে লিখবো। কিন্তু এই যে কনক্লুশনটা ওই অ্যাবস্ট্রাক্টেরও আগে লাগবে, অর্থাৎ আমি যখন ইন্ট্রোডাকশন, মেথডোলজি, আমি এই যে ইন্ট্রোডাকশন, মেথডোলজি, রেজাল্ট, এগুলা সব লেখার পর পর আমি কনক্লুশন লিখবো। তো কনক্লুশন লেখার জন্য আমাদের কনক্লুশনটা খুবই সামারি হয়, একদম খুব ছোট্ট একটা এই হয়। আচ্ছা, এই যে কারেন্ট ফিউচার মার্কেট, কারেন্ট এন্ড ফিউচার মার্কেট, তো উনি আসলে আলাদাভাবে কনক্লুশন সেকশনটা লেখা নাই, উনি হচ্ছে কনক্লুশন সেকশনটাই এইখানে ওনার কথার মধ্যে শর্ট করে বলে দিছে আর কি। উনি তেমন, অনেকেই আসলে কনক্লুশন সেকশন লেখে, যেমন আমি যদি আমার এটা দেখাই, আমি আসলে আমার সেকশনটা লিখতেছি। তো এইটার মধ্যে এমন কনক্লুশন সেকশন থাকবে, এই যে কনক্লুশন এরকম একটা সেকশন থাকবে। অথবা আমার অন্য একটা পেপার যদি আমি দেখাই, উম আচ্ছা, যে এরকম আমাদের এই যে আমরা যখন সবকিছু লিখবো, সবকিছু লেখার পরে ডিসকাশন এন্ড কনক্লুশন। তো ডিসকাশন সেকশনটা অনেকেই এটা লেখে, লেখে না। এটা ডিসকাশন সেকশনটা হচ্ছে আমরা বলছিলাম যে রেজাল্ট সেকশন, ওটার আসলে একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে। সাধারণত রিভিউ ব্যাপারে, আমরা এখন আসলে রিসার্চ পেপার নিয়ে কথা বলতেছি, তো এই জন্য আমি আসলে রিভিউ পেপার কথা বলতেছি না। তো রিভিউ পেপারে ডিসকাশন লেখা হয়, আর রিসার্চ পেপার, যেটাকে আমরা রিভিউ পেপারটাকে বলা হয় থিওরিটিক্যাল রিসার্চ, আর মেইন রিসার্চ যেটা সেটাকে বলা হয় নোবেল রিসার্চ। নোবেল রিসার্চে আসলে রেজাল্ট লেখা হয়, আর এই যে রিভিউ পেপারে হচ্ছে ডিসকাশন সেকশন লেখা হয়। তো ডিসকাশনের পরেই সাধারণত আমাদের থাকে হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশন যেটা থাকে এইখানে হচ্ছে আমরা একদম খুব সামান্য 5-6 লাইনের মধ্যে একদম সুন্দর করে একটা ডিটেলস কথা বলে ফেলবো, যেখানে আমরা বলে ফেলবো যে হ্যাঁ এটা এটা হয়েছে, এটা এটা বাদ আছে, এবং তোমরা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে পারো। সোজা কথা, এইটাই শেষ, আর কিছুই থাকবে না। অনেকেই কনক্লুশনটাকে এমন বড় করে যে আসলে কনক্লুশন আসলে মানে কি সে নিজে, আমার মনে হয় ওটাই বুঝে না। অনেক সময় ওই যে যারা বিভিন্ন আর্টিকেল লেখে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, তাদের জন্য এখানে আমার একটু কথা, সেটা হচ্ছে কনক্লুশন তোমরা যখন লিখবা, অবশ্যই এই কনক্লুশনের অবশ্যই এটা খুব শর্ট হবে, এবং এখানে কোনো ধরনের ডেটা এবং কোনো ধরনের গ্রাফ কোনো কিছু ইউজ করা যাবে না, এখানে জাস্ট শর্টে কিছু বলে দিতে হবে। এটাই হচ্ছে কনক্লুশনের মিনিং, আগে মিনিং জেনে লিখতে হবে। তারপর আসি রিসার্চ মেথোডোলজিতে। তো রিসার্চ মেথোডোলজি যেটা,
এখানে আসলে আমরা যে বলছিলাম যে এখানে আসলে মেথোডোলজি করব, এই যে মেথোডোলজিটা আবার দুই টাইপের, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এখন কোয়ালিটেটিভ কি আর কোয়ান্টিটেটিভ কি? কোয়ালিটেটিভ যেটা সেটা হইতেছে আসলে আমি যদি ডাটা না দিয়ে আমি জাস্ট রিডিং এর মতো কথা বলি যে হ্যাঁ এটা আমাদের দেশে টেক্সটাইল সেক্টর আছে, টেক্সটাইল সেক্টরে আমাদের দেশে বিভিন্ন কি বলে আমাদের বিভিন্ন দেশে আমাদের টেক্সটাইল সেক্টর থেকে বিভিন্ন অ্যাপারেল হচ্ছে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো, গার্মেন্টস আমাদের রপ্তানি করা হয় এবং আমাদের অর্থনীতিতে এত এত ভূমিকা রাখে। এই যে কথাগুলো আমি ডিটেলস বলে যাচ্ছি এটা হচ্ছে রিডিং এর মতো। কিন্তু আমি যদি এখন রিডিং না বলে আমি যদি ডেটা উপস্থাপন করি যে আমাদের দেশের 84% অর্থনীতি হচ্ছে টেক্সটাইলের উপর নির্ভর করে, আমাদের দেশে এত বিলিয়ন এই বছরে হচ্ছে রপ্তানি করা হবে, এত বিলিয়ন আমদানি করে ইম্পোর্ট করা হবে, এই যে ডিটেলস আমি কথাগুলো বলতেছি এখানে কিন্তু আমি ডেটা ইউজ করে করে কথা বলছি। তাহলে ডেটা ইউজ করে করে কথা বলা যেটা সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ। আর আমি যদি ডেটা ইউজ না করে শুধু বলি যে আমাদের দেশ টেক্সটাইল সেক্টরের উপর নির্ভর করে, আমাদের দেশ অমুক দেশ থেকে আমদানি করে, অমুক দেশে রপ্তানি করে, এখানে কিন্তু আমি কোনো ডেটা ইউজ করি না, এই ডাটা এটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। আর এটাকে দুইটাকে মিক্স করে যেটা সেটাকে বলা হচ্ছে মিক্স মেথড। এবং এখন আসলে মোস্টলি যে জিনিসটা চলে সবচেয়ে বেশি সেটাই হচ্ছে এই যে মিক্স মেথড, যেটা এটাই আসলে চলে আর কি। এটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। তো তাহলে আমাদের রিসার্চ মেথোডোলজি মেইনলি আসলে দুই ধরনের, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এরপর আসি টিপস ফর ইফেক্টিভ রিডিং এন্ড কম্প্রিহেনশন। তো আমাদের আসলে আমরা আসলে এখন আসলে পেপার রিডিং এর জন্য আসলে কিছু টিপস এন্ড ট্রিক্স শিখবো আর কি। টিপস এন্ড ট্রিক্স বলতে আসলে এগুলোতে সত্যি কথা বলতে এমন কোনো টিপস এন্ড ট্রিক্স নাই যেটাতে আসলে রাতারাতি কোনো অভূতপূর্ব সাফল্য পাওয়া যাবে। এখানে আসলে অনেক ধৈর্য থাকতে হবে। একটা আমাদের কি বলে এই ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের একটা টিচার আছে ওই যে কামরুল ইসলাম মামুন, উনি একদিন একটা কথা বলছিল, কিছুদিন আগে একটা কথা বলছিল যে আসলে ওই যে বুয়েট একটা ছেলে পাশ হয়েছিল ওটা নিয়ে অনেক বেশ ট্রল হয়েছিল, তখন উনি আসলে একটা কথা বলছিল যে আসলে মেধাবী হইতে হইলে আমাদের দেশে যে এই যে এটা চলতেছে, তো মেধাবী হইতে হইলে আমাদের দেশে বলতেছে যে আহ অমুক জায়গায় যাইতে হবে, অমুক গায়ককে চিনতে হবে, এটা সেটা করতে হবে। তো ওই ছেলেটা পড়াশোনা করে, কিন্তু ওই ছেলেটা যদি পড়াশোনা করে তাহলে ওর দিয়ে আসলে ভবিষ্যৎ রিসার্চ হবে, আর ওই রিসার্চ যেহেতু যারা দিয়ে হবে তার দিয়ে আসলে দেশ উন্নতি হবে। যে অমুক তমুক জায়গায় যায় আসলে তার দিয়ে কিছুই হবে না, তাই বলতে চাইছিল উনি আর কি। তো উনি ওইখানে একটা কথা বলছিল যে এটা আসলে আমাদের যারা আসলে রিসার্চ করতে যায় তাদের আসলে মুখস্থ বিদ্যার উপর ফোকাস করা যাবে না, তাদের আসলে প্রচুর পরিমাণে পড়তে হবে। এখন পড়া কি আমি মুখস্থ করবো না, পড়া আসলে আমি খালি পড়বো আর খালি আমি আসলে ভিজুয়ালাইজ করবো মাথায় যে আসলে জিনিসটা আসলে কিভাবে হচ্ছে কেন হচ্ছে, এবং আমি পড়ে পড়ে আমার নিজের মধ্যে কোশ্চেন বাই করতে হবে যে এটা আমি পড়লাম, এই রিসার্চ আমি এখানে পড়লাম, আমি যদি একটা পেপার বাই করে দেখি কথার কথা এখানে আমাকে এই যে বলা হয়েছে যে আসলে কারেন্ট ফিউচার মার্কেট, অর্থাৎ ওই যে টপিকটা সেটার আসলে কারেন্ট মার্কেট কি। তো আমি এখন যদি আমি এখানে আমি নিজেকে কোশ্চেন করি আসলে এখন কারেন্টলি এই টপিকের উপর কি কি হচ্ছে, এই যে আমি এখন প্রশ্ন করলাম আমি নিজেকে, এই প্রশ্নটার অ্যান্সার আমাকে বাইর করে করে হচ্ছে অ্যান্সার করতে হবে। আমার ফিউচার এখন আসলে এটার ফিউচার কি, এই ফিউচার আমার জানতে হবে, তাহলে এই ফিউচারটার উপর বেস করে আমাকে বিভিন্ন কোশ্চেন নিজেকেই করতে হবে এবং কইরেও আমাকে হচ্ছে ই করতে হবে। তাহলে এই যে কোশ্চেন গুলো অ্যানালাইজ বাইর করতে হবে, এই কোশ্চেন যদি আমি বাইর করতে পারি তাহলে আমি আসলে একদিন আস্তে আস্তে রিসার্চার হবো। আর এই রিসার্চার হওয়ার জন্য অনেক ধৈর্য ধরে 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 এগুলো আমাকে পড়তে হবে। এখানে আসলে মুখস্থ বিদ্যা চলবে না, একদম টোটালি মুখস্থ বিদ্যা চলবে না, একদম ধৈর্য পুরা হার্ড ডেডিকেটেড ধৈর্য থাকতে হবে। তো এটা আসলে মুখস্থের কথাটা কেন বলা, কারণ আসলে আমাদের এখানে তো আসলে আমরা সব সময় আসলে মুখস্থ করেই পড়াশোনা করতেছি, যেহেতু আমরা মুখস্থ করে পড়াশোনা করতেছি এই জন্য আমাদের ক্ষেত্রে আসলে রিসার্চটা আসলে মজা লাগে না। আমাকে অনেকেই বলে যে আসলে আমি আসলে একটা টপিক পড়তে চাই বা একটা কিছু করতে চাই, আমাকে আসলে কিছু সাজেশন দেয়। তো সাজেশন দিতে গেলে আসলে ভাই রাতারাতি তো হয় না, তোমাকে আসলে আগে মিনিমাম 6 মাস 1 বছর আসলে রিসার্চ পেপার পড়ার প্রতি ইনভেস্ট করতে হবে, এরপর তুমি আসলে লিখবা কিনা সেটাতে আসতে হবে। তো এই আর কি, এটা হচ্ছে আমাদের হালকা পাতলা আর কি কথা। তো আমরা এখন আসলে ফোকাস রিডিং, আমরা যদি ডেভেলপিং দ্য এবিলিটি টু রিড উইথ পারপাস এন্ড ফোকাস অ্যালাউস ফর ডিপার কম্প্রিহেনশন, অর্থাৎ আমরা আসলে আমাদের রিডিং অ্যাবিলিটি বাড়াইতে হবে। আমরা তো আসলে রিডিং অ্যাবিলিটি আমাদের নাই, আমরা তো আসলে ইংলিশ পড়ে অভ্যস্ত না। তো ইংলিশ পড়ে অভ্যস্ত না থাকলে আমাদের যেটা হয় আমরা ওরকম ভাবে পেপার পড়তে পারি না। আমাদের যদি আমরা একটা পেপার বাইর করি সেই পেপার আমাদের পড়তে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায়, আমাদের মনে হয় যে এটা কি দিছে, এটা এইরকম আউট ফাউল জিনিস, এগুলো কোনো মজা হলো নাকি। যখন আমরা এই পেপার একটা পড়ি তখন আমাদের একটু পড়ার পরে আমাদের ওই ফেসবুক টানে অথবা ইনস্টাগ্রাম টানে টানে আমাদের ওইখানে আমরা চলে যাই, আমাদের আসলে এই পেপার গুলো আর পড়া হয় না। পেপার পড়া আসলে অনেক ধৈর্যের ব্যাপার, এই জন্য আস্তে আস্তে লেগে থাকতে হবে, আর লেগে থাকলে আসলে সাফল্য আসবে আর কি। এবং আমরা যেহেতু আমরা আসলে খুব অল্পতেই আসলে কনগ্রাচুলেশন পাইতে চাই, তো সেই জন্য আসলে আমাদের এগুলা পেপার পড়া সমস্যা হয়ে যায়। তো আমাদের আসলে মনে রাখতে হবে যে আসলে রিসার্চ জিনিসটা এই সেক্টরে আসলে আসলে অত সহজে কনগ্রাচুলেশন আসবে না, খুব লেটে আসবে, কিন্তু সেটা বিগ কনগ্রাচুলেশন হবে। তো আমাদের এটার মধ্যে আসলে আমাদের রিডিং অ্যাবিলিটি বাড়াইতে হবে। আর আমি আসলে কেন রিডিং এটা পড়তেছি, পারপাসটা কি,
পারপাস বলতে আসলে আমি বুঝাইতে যাচ্ছি যে আসলে আমি আসলে এই রিসার্চ কেন করতেছি। যেমন অনেকেই আসলে আছে যে আমি আসলে রিসার্চ করি যাতে আমি ভবিষ্যতে আসলে এই পেশায় আসলে যেতে চাই। আমি এই পেশায় গিয়ে রিসার্চ করতে চাই যাতে আমি আমার মানে লাইফটাকে আমি এই যে গিয়ে হচ্ছে আমি কনভার্ট করতে চাই, বা আমি এই সেক্টরে নিজেকে ডেভেলপ করতে চাই। তাহলে এগুলাতে আমাদের হচ্ছে এই জন্য আমাদের একটা পারপাস। আবার অথবা আমি এরকম থাকে যে আমি আসলে এই ইউনিভার্সিটিতে পড়াইতে যাই, তো বাইরে ইউনিভার্সিটি গুলো সাধারণত যে আমি কয়েকদিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে এটা করা হয়েছে, সেটা হচ্ছে পিএইচডি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তো পিএইচডি করতে হলে তো আসলে রিসার্চ ছাড়া তো উপায় নাই, পিএইচডি করতে হলে রিসার্চ জানতে হবে। তো এই যে মানে আমি ইউনিভার্সিটিতে পড়াইতে যাই, তাহলে আমার এটা একটা পারপাস, এটা আমার থাকতে হবে। এরপর হচ্ছে যারা পোস্টডক করে, পিএইচডি পরে পোস্টডক করবে, বা বিভিন্ন বড় বড় নাসা সহ বিভিন্ন বড় বড় এই ধরনের রিসার্চ এগুলো আছে যেগুলো, অথবা রিসার্চ ল্যাব আছে ইউএসএ, ইউকে, কানাডাতে, বা বড় বড় কান্ট্রিগুলোতে অনেক ল্যাব আছে, সেই ল্যাবে চাকরি করতে চাই, তাহলে আমার আসলে এইগুলো করতে হবে। তাহলে আমাদের মেইনলি আসলে একটা পারপাস থাকতে হবে। আসলে আমি কেন রিসার্চ করতে চাই, যদি আমার পারপাস না থাকে তাহলে আসলে আমার রিসার্চের প্রতি ইন্টারেস্ট আসবে না কোনোদিন। আমার পুরো একদম ডেডিকেটেড একটা স্পেসিফিক একটা পারপাস থাকতে হবে যে আমি এই জন্য আসলে রিসার্চ করতে চাই। এবং এই পারপাসটা শুধুমাত্র আমি আসলে কিভাবে ডেভেলপ করতে চাই সেটাই না, আমি আসলে কোন সেক্টরে, আসলে রিসার্চের সেক্টর হাজার হাজার। আমরা যদি টেক্সটাইলের বলি, টেক্সটাইলের অনেক সেক্টর আছে। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আসলে সে কি নিয়ে রিসার্চ করবে, আমি অনেকেরই দেখছি সে আসলে খুব সহজে বলে দেয় সাস্টেনেবল টেক্সটাইল, ই টেক্সটাইলে আমি রিসার্চ করি। কিন্তু সে আসলে জানে না যে আসলে সাস্টেনেবল টেক্সটাইল আর ই টেক্সটাইল এটা আসলে এটা হচ্ছে একটা টপিক, যে টপিকের আন্ডারে রিসার্চ করতে হয়। তার মানে তো সে সাব টপিক জানে না, সে সাব টপিক না জানলে সে আসলে রিসার্চ আসলে জানেই না, সেই জন্যই আসলে সে আন্দাজ করে এই সাস্টেনেবল টেক্সটাইল অথবা হচ্ছে ই টেক্সটাইলের কথা বলে দিছে। তো এগুলাকে আমাদের আসলে এরকম একটা স্পেসিফিক ফোকাস করতে হবে যে আমি এই টপিকের উপর। তো আমি আগেই বলছি যে একদিন যে আমাদের এই টেক্সটাইলের রিসার্চ গুলো সাধারণত মেকানিক্যাল, মেকাট্রনিক্স, পলিমার সায়েন্স, কেমিস্ট্রি ওরা করে ফেলে। তো তাইলে আমাদের আসলে রিসার্চ গুলো এমন হইতে হবে যাতে আসলে এই টপিকে যারা পড়ে তাদের সাথেও আমরা যাতে আসলে কাজ করতে পারি। তাহলে আমাদের এমন কিছু করতে হবে, যেমন আমাদের ডাইং এর আসলে যেই কি বলে সাস্টেনেবল মেথড, অথবা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান এগুলা, এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক টেক্সটাইলের মধ্যে যেগুলো যেগুলো আছে, মানে পিয়েজো ইলেকট্রিক, টাইবো ইলেকট্রিক, এরকম টপিক গুলোর ভিতরে গিয়ে গিয়ে কাজ করতে হবে। তাহলে আমি স্পেসিফিক ভাবে ওই টপিকটা নিয়ে আমি কাজ করতে পারবো, আর আমার লাইফটা ওই সেক্টরের উপরে ডেভেলপ হবে, এবং আমি ইন ফিউচার ওইটার উপরই কাজ করবো। এই ধরনের স্পেসিফিক একটা পারপাস এবং ফোকাস থাকতে হবে, তাইলে আসলে আমরা ওই রিসার্চ পাওয়াটা বুঝতে পারবো। নাহলে আমি যদি আসলে ওই টপিকটা না সিলেক্ট করতে পারি, তাহলে আমি আন্দাজে র্যান্ডমলি একটা একটা করে ব্যাপার করবো, দেখা যাবে আমি একটা এই টপিকের ব্যাপার করছি, একটা ওই টপিকের। তখন আসলে আমার কোনো ব্যাপারই আসলে ভালো হবে না, এবং আমার একটা ব্যাপার আসলে ভালোভাবে পড়া হবে না, এবং দিন শেষে আমি আসলে রিসার্চের প্রতি কোনো ইন্টারেস্টই পাবো না, এবং আমার আস্তে আস্তে আমি আসলে এটা থেকে বিমুখ হয়ে যাবো আর কি। এরপর হচ্ছে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট। তো অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে এখানে আসলে আমরা যে রিসার্চ পেপারটা পড়বো, এই যে আমি এখানে একটা বের করছিলাম যে রিসার্চ পেপারটা পড়বো, এই রিসার্চ পেপারটা পড়ার সময় আমার আসলে এখান থেকে একদম মনোযোগ সহকারে পড়তে হবে। এবং আমি আসলে আমি যে বললাম যে আমার রিসার্চ কোশ্চেন বাইর করবো, সেই রিসার্চ কোশ্চেন বাইর করার পরে আমি আসলে এখান থেকে কোন কোন লাইনটা আমার প্রয়োজন আমি ওই লাইনটাকে নিব। কথার কথা আমি আসলে এই লাইনটাকে নিলাম, এখন আমি এই লাইনটাকে যদি আমি এখান থেকে নিয়ে যাই, এইটুকু লাইন, এইটুক লাইন আমার পছন্দ হয়েছে এখানে এই ব্যাপার থেকে, আমি এই ব্যাপারটা পড়ার পরে আমার এইটুক লাইন পছন্দ হয়েছে, তো আমি এইটুক লাইন হচ্ছে আমি আমার ব্যাপারে ইউজ করবো। এইটুক লাইন ইউজ করার পরে আমাকে এখানে হচ্ছে রেফারেন্স করতে হবে। তো রেফারেন্স এটা আমাদের পরের সেকশন, আমরা এখন এটাতে আসবো না। আমি এটাকে রেফারেন্স করে দিতে হবে, এবং আমি এই যে এটা যেভাবে এখানে লেখা আছে এটা যদি আমি এভাবে লিখে দেই, তাহলে আমার আসলে এই ব্যাপারটা বাদ হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম। তো প্লেজিয়ারিজম আসলে একটা সোজা কথা হচ্ছে চুরি করা। এটা ওরা ধরে ফেলবে যে এটা আসলে আমি চুরি করে নিছি, এটা আমার এই ব্যাপারে অ্যাকসেপ্ট করবে না, এবং এটা পাবলিশড হবে না। তাহলে এটাকে আমার কি করতে হবে, এটা হচ্ছে আমাকে নিজের মাথায় এটা লাইনটা আমি কি বুঝছি সেটা বুঝে আমাকে হচ্ছে ডেভেলপ করে এটাকে অন্যভাবে লিখতে হবে, যাতে সবাই আসলে বুঝতে পারে যে আসলে এটা ইউনিক কিছু এটার মধ্যে আমি ঢুকাইছি, অথবা এটা আগে কখনো লেখা হয় না। যেই যারা আসলে এই পেপার গুলো দেখে তাদেরকে বলা হচ্ছে এডিটোরিয়াল বোর্ড। এডিটোরিয়াল বোর্ড এর একটা আবার মেম্বার থাকে, তাদেরকে বলা হয় রিভিউয়ার। রিভিউয়ার 1, রিভিউয়ার 2, রিভিউয়ার 3 এরকম স্টেপ থাকে। তো সাধারণত রিভিউয়ার 2 পর্যন্ত ম্যাক্সিমাম জার্নালে থাকে, রিভিউয়ার 1 তো সব পেপারই থাকে, আর রিভিউয়ার 3 হায়ার লেভেলের যে জার্নাল গুলো আছে সেগুলাতে থাকে। ওগুলার মধ্যে থেকে ওগুলার ওরা যদি চেক করে দেখে যে এটা আসলে আগে কখনো কোথাও লেখা হয় নাই এবং এটা ঠিকঠাক মতো আসলে রেফারেন্স করা হয়েছে, তাহলে আসলে ওরা এটা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা অ্যাকসেপ্ট করবে না। এবং ওইটা আমি আগেই বললাম যে এটা এইটুক লাইনকে অবশ্যই এটাকে রিরাইট করতে হবে, রিরাইট এমন ভাবে করতে হবে যাতে এইটার পুরো মিনিংটা থাকে, বাট এই যে এটা যেভাবে এখানে আছে এভাবে যাতে না থাকে।
তাহলে ওরা এটা আর এখানে আমরা অনেক সময় চ্যাট জিপিটি এখন আসলে খুব ফেমাস হয়ে যাওয়ার কারণে আমরা আসলে খুব সহজেই চ্যাট জিপিটি ব্যবহার করে ফেলি। তো আসলে চ্যাট জিপিটি ধরার জন্য আসলে খুব সহজেই কি বলে টার্নিটি ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট আছে, ওগুলাতে খুব সহজেই ধরে ফেলা যায়। তো এই ধরনের চিন্তা ভাবনা কারো করা উচিত না, এবং এটা করলে আসলে সে কোনোদিনই রিসার্চার হতে পারবে না। তার একদম ওন কন্টেন্ট লিখতে হবে, সে একদম নিজ মাথা থেকে লিখতে হবে। যদি কেউ আসলে এইভাবে কপি করে লিখে বা হচ্ছে চ্যাট জিপিটি থেকে লিখে, সে আসলে কোনো কালেই রিসার্চার হতে পারবে না, তার ইহ জন্মে আমার মনে হয় সম্ভব হবে না। আচ্ছা, তো এরপর হচ্ছে তাহলে এগুলো আমাদের লিখতে হবে, এবং সামারাইজেশন। তো সামারাইজেশন বলতে আমরা আসলে বুঝাইলাম যে আমার এই যে এখানে পেপারটা আমার ছিল, এই ব্যাপারটা আমি পুরো ব্যাপারটা আমি যখন পড়বো, পুরো ব্যাপারটা পড়ার পরে আমি আসলে আমি যদি মনে করি যে আমার এই ব্যাপারটা আমার এখানে কি বলছে, যে ন্যানো টেকনোলজি ইনোভেশন এন্ড অ্যাপ্লিকেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কারেন্ট মার্কেটস এন্ড ফিউচার গ্রোথ ট্রেন্ডস, এই যে ব্যাপারটা লিখছে উনি আসলে কি লিখছে, এটা আসলে এই যে অ্যাবস্ট্রাক্টটা আছে সেই অ্যাবস্ট্রাক্টের মধ্যে হালকা করে লেখা আছে। তা আমি এটা বুঝতে পারছি, আমি এটা যখন পড়বো বা যে রিসার্চার পড়বে সে আসলে এটা খুব সহজে পড়ার পরে অনায়াসই বুঝে ফেলবে যে আসলে এটা কি লিখছে। যদি সে না বুঝে তাহলে কি হবে? না বুঝলে তাহলে সেটা বাদ দিয়ে দিবে, এটা রাখার দরকার নাই, কারণ না বুঝলে এটা সে আসলে কোনো কালে বুঝতে পারবে না, যে যেটা বুঝতে পারবে সেটাই শুধু রাখবে। তাহলে এইটুকু পড়া পড়ার পরে সে যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা এই টপিক নিয়ে বলছে, আসলে এটার কারেন্ট মার্কেটের কি অবস্থা, কোন কোন দেশ এটার উপর ইনভেস্ট করতেছে, কোন কোন দেশ এটার উপর এখন আসলে এটার উপর ভালোভাবে ইনভেস্ট করতেছে এবং কত টাকা ইনভেস্ট করতেছে, কে হাইস্ট ইনভেস্ট করতেছে, এই যে টপিক গুলো এগুলো যদি আমি বুঝি, এটাকে বুঝে সংক্ষেপে 4-5 লাইন লেখাটাকে বলা হয়েছে সামারি, তাহলে এটাকে আমি সামারাইজ আকারে লিখে দেবো। এবং কেমনে সামারাইজ লিখবো এটা আমি একটু পরে আসতেছি। তারপর হচ্ছে কোশ্চেনিং ফ্যাসিলিটিস এন্ড এ মোর ইন্টারেক্টিভ এন্ড ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, এটাকে আমি বলছিলাম ওই যে একটু আগে আমি বলছিলাম যে আসলে কোশ্চেন করা, হ্যাঁ, এটাকে বলা হয় রিসার্চ কোশ্চেন। আমি যখন পড়বো অবশ্যই আমি যখন 15-20টা বা 50টা 100টা পেপার পড়বো, তখন আমার রিসার্চ কোশ্চেন করার এবিলিটি হয়ে যাবে, তখন আমি রিসার্চ কোশ্চেন করতে থাকবো। তাহলে আমার হচ্ছে রিসার্চ কোশ্চেন আসবে, আর রিসার্চ কোশ্চেন আসলেই আমি কোনো পেপার লিখতে পারবো আর কি। তো আমার রিসার্চ কোশ্চেন আসতে হবে, আর রিসার্চ কোশ্চেন আসার জন্য আমার একদম ভালোভাবে মনোযোগ দিয়ে অ্যাক্টিভলি পেপার করতে হবে, অর্থাৎ এটার সাথে অ্যাক্টিভলি এঙ্গেজ থাকতে হবে। এবং নোট টেকনিক্স, এখন আসলে আমরা নোট টেকিং মানে আসলে এই যে আমি বললাম যে পেপারটা থেকে আমি আসলে কি কি লিখবো সেটা আমি আসলে কেমনে লিখবো, বা আমি এটা আসলে এই যে আমি বললাম আমি এইটুক লাইন এখান থেকে নিব, এটা আসলে আমি কিভাবে বুঝবো, এই টেকনিকটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের এই যে এখান থেকে এক্সেল শিট ওপেন করবো। তো আমাদের একটা এক্সেল শিট ওপেন করে আমরা হচ্ছে যে কোনো একটা র্যান্ডমলি একটা ফাইল নিব, ফাইল নিয়ে আমরা আমাদের যদি আমরা এই যে স্প্রেডশিটটা নিই, তো শিটের মধ্যে প্রথম শিটের মধ্যে আমরা এখানে লিখবো যে পেপার টাইটেল। তো পেপার টাইটেল আমরা এইখানে আসলে এই যে এখানে পেপার টাইটেল লিখলাম, এখানে হচ্ছে আমি যখন এখান থেকে পেপারটা নিব, যেমন আমি যদি এই পেপারটা নেই, তাহলে এই পেপারটার টাইটেল কি, এই পেপারটার টাইটেল হচ্ছে এটা, তাহলে এটা আমি নিব, এটা আমি নিয়ে কপি করে আমি এখানে হচ্ছে এটা বসাই দিব, যে পেপার টাইটেলে এটা আমি বসাই দিলাম। তো কাজ করতেছে। আচ্ছা, তাহলে আসলে একটু স্লো কাজ করতেছে, এই জন্য আমার একটু দেখাতে সমস্যা হচ্ছে। তো এখানে আমি পেপার টাইটেলটা বসাবো আর কি। তো পেপার টাইটেল এখানে বসাবো, এরপর হচ্ছে আমি আসলে বসাবো যে এখানে অথর্স নেম, আমার এখানে প্রত্যেকটা পেপারের মধ্যে অথর্স নেম থাকবে, এই যে এখানে দুজন, একজন, দুইজন, তিনজন, উনি হচ্ছে ফার্স্ট অথর, এটা দিয়ে বোঝাচ্ছে ফার্স্ট অথর, এটা দিয়ে বোঝাচ্ছে সেকেন্ড অথর, এটা দিয়ে বোঝাচ্ছে থার্ড অথর। ফার্স্ট অথর হচ্ছে উনি যে আসলে এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি নিজেকে আসলে ইনভলভ করেছে অথবা ইনভেস্ট করেছে, সে হচ্ছে ফার্স্ট অথর। যে এরপরে যার কন্ট্রিবিউশন সেকেন্ডলি, সে সেকেন্ড, এরপরের জন থার্ড, এভাবে আছে। আমি আসলে একজন অথরের নাম লিখলেই হবে, তাহলে আমি একজন এই অথরের নামটা কপি করে আমি এখানে হচ্ছে এই জায়গাটাতে বসাই দিব, তাহলে আমি এখানে আমি ইয়ার, ইয়ারটা ইয়ারটা সাধারণত আসলে এখানে আমাদের দেখা যায় না, সব পেপারে দেখা যায় না, কোন কোন জার্নালের এখানে এটার নিচে দেওয়া থাকে অথবা এই কর্নার গুলোতে দেওয়া থাকে যে কোন ইয়ারে পাবলিশ হয়েছে। তো আমরা যদি এই যে পেপারটাকে আমি যদি এই যে এইটার টাইটেলটাকে আমি যদি কপি করি, এটা টাইটেলটা আমি কপি করে গুগল স্কলারে বসাই, তো আমরা এখানে এই যে গুগলে গিয়ে আমি যদি এখানে গুগল স্কলার লিখি, এই যে googlescholar.com, এটা লিখলে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আমি গিয়ে জাস্ট আমি যে টাইটেলটা কপি করছি সেটাকে পেস্ট করে দিলে আমার ওই পেপারটা চলে আসবে, এই যে আমার পেপারটা চলে আসে।
তাহলে এই যে পেপারটা চলে আসে এটা আমার কত সালে পাবলিশ হয়েছে, 2007 সালে, যেটা লেখা আছে। এবং এটা আসলে কোন জার্নাল থেকে পাবলিশ হয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল টেকনোলজি। এবং ম্যাটেরিয়ালস টেকনোলজি যেটা আন্ডারে সেটা হচ্ছে টেইলর এন্ড ফ্রান্সিস, খুব বড় একটা জার্নাল, এটা আন্ডারে পাবলিশ হয়েছে। তো আমি হচ্ছে এই যে 2007 সালে পাবলিশ হয়েছে, আমি এখানে এই 2007 সালটা লিখে দিব, শেষ। এরপর হচ্ছে আমি এখানে লিখবো সামারি, অর্থাৎ আমি আসলে ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমি আসলে এই পেপারটা পড়ার পরে কি বুঝতে পারছি। এই যে পেপারটা আমি এটা এই যে অ্যাবস্ট্রাক্ট, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। অনেকে অনেক সময় উপরে লিখে দেয় অ্যাবস্ট্রাক্ট, অনেকে লিখে না। এই অ্যাবস্ট্রাক্টটা পড়ার পরে আমি আসলে যা বুঝছি সেই অংশটাকে হচ্ছে আমি এখানে সামারি আকারে কপি করে লিখে রাখবো, যাতে আমি পরবর্তীতে সেটাকে রাখতে পারি। এরপর এখানে হচ্ছে আমি এটাকে সাইটেশনটাকে কপি করবো। তো সাইটেশন কিভাবে কপি করবো, আমি এই যে এখানে পেপারটা নামাইছিলাম, তো পেপারটা নামানোর পর এই যে এখানে সাইট, এই সাইটে ক্লিক করলে এখানে আমার এখানে রেফারেন্স দিয়ে আমি করে ফেলতে পারবো। এরপর অথবা এই যে এমএলএ, এপিএ, চিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার, এগুলো নিয়ে আমি একটু পরে আসতেছি, এগুলা কি। এই যে অংশটা আছে, আমি যদি এই অংশটা কপি করি, এই অংশটা কপি করে আমি এখানে গিয়ে খালি বসাই দিই। এই অংশটা কপি করার পরে আমি আবার আমার এক্সেল শিটে গিয়ে এইখানে এই অংশ, এখন একটা পেপারের কি অংশ নিব। হ্যাঁ, ওটা মানে ওই লাইনটা শেষ হয়েছিল, শেষে হচ্ছে সামারির পরে কি জানি লিখছি, ভুলে গেলাম। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে এভালুয়েটিং সোর্স, আমি এখান থেকে শুরু করি, আবার এটার একদম এই কথা, এটা টপিকটা শুরু থেকে বলি। তো এবার এভালুয়েটিং সোর্স বলতে বলছিলাম যে আসলে আমরা যে পেপার গুলা রাখবো, আমরা যে এতক্ষণ আমি একটা পেপার নিয়েই বারবার কথা বলতেছি, যদিও আমার কারণ আমি তো আসলে ই করতেছি, এই একটা পেপার আমি এখানে নিয়েছি। আমি যে আসলে এই যে পেপার থেকে, আমি তো বললাম একটা পেপার থেকে আমি তো একটা দুইটা লাইন নিতে পারবো, অথবা 5-6টা লাইন নিতে পারবো। আমার তো একটা পেপার থেকে সব লাইন নেওয়া সম্ভব না, এক পেপার ইনক্লুড করতে হবে। প্রচুর পেপার, 100, 150, 200, 500 পেপার ইনক্লুড করবে একটা পেপার লিখতে গেলে। তো আমি এখানে কোন পেপার ইনক্লুড করব, এটা কি আমার যে পেপারটা নিব সেই পেপারটা কি আদৌ আমার টপিকের সাথে যায় কি যায় না, এটা কি বলা হয় হচ্ছে এভালুয়েটিং আর কি। তা আমাকে বুঝতে হবে যে আসলে এই ব্যাপারটা আমার টপিকের সাথে যায় কিনা। তো আমি এই যে এখানে এটা দেখাইছিলাম ন্যানোটেকনোলজি, তো তার মানে আমি বুঝতেই পারছি যে আমার এই টপিকটা ন্যানোটেকনোলজি নিয়ে। তো ন্যানোটেকনোলজি আমি এখানে প্রথমে আমার স্টেপ হবে, একদম প্রথম স্টেপ আমার এই ইটা পড়া, এই টাইটেলটা পড়া। এখন আমি টাইটেল কই থেকে পড়বো, আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই যে আমাদের কি বলে এটারে, গুগল স্কলার। তো গুগল স্কলারে গিয়ে গুগল স্কলারে গিয়ে আমাদের হচ্ছে আমরা ন্যানো টেকনোলজি নিয়ে সার্চ করলাম। যে কোনো আমরা যদি টপিক নিয়ে আমাদের যার যেই টপিক ভালো লাগে আমরা এটা নিয়ে সার্চ করবো। সার্চ করার পরে এই যে ন্যানো টেকনোলজি রিলেটেড যত টপিক আছে, যত পেপার আছে, সব পেপারের নাম চলে আসবে। তো এখানে আসলে পুরাতন নতুন সব পেপার আসবে। নরমালি আসলে হাইলি সাইটেড পেপার, যেগুলো আসলে যে পেপার গুলো অন্যরা অনেক বেশি পড়ছে, অন্য বেশি ইউজ করছে, সেই পেপার গুলা প্রথমে আসে। যেমন এই যে হাইলি সাইটেড, এরা 823 জনেই আসলে এই পেপারটাকে তার পেপারে ইউজ করছে আর কি। ওই যে আমি বললাম আমি একটা লাইন নিব, সেই লাইনটা নিলে এই সাইটেশন সেকশনে আসলে তার নাম আসে আর কি। আমি যদি এই পেপার থেকে একটা লাইন নেই, তাহলে এই সাইট সেকশনে তার এখানে একটা এক বাড়বে আর কি, অর্থাৎ 824 হয়ে যাবে। তাহলে যার পেপার সাইটেশন যত বেশি, সে আসলে তত ভালো রিসার্চার। এবং এই সাইটেশনের কিন্তু ভালো ইম্প্যাক্ট আছে আসলে। যদি কোনো রিসার্চারের আসলে 6টা পেপার প্লাস হচ্ছে 60, এখন মনে হয় 30টা করে দিছে, যদি 30টা সাইটেশন থাকে তাহলে সে আসলে ইউএসএ তে তার নাগরিকত্বের জন্য, সিটিজেনশিপ যেটাকে বলে, সেই সিটিজেনশিপের জন্য আসলে আবেদন করতে পারবে। সাইটেশন আসলে বড় ইম্প্যাক্ট ফেলে আসলে। তো সাইটেশন এই সাধারণত আসলে আমাদের গুগল স্কলারের যে আসলে অ্যালগরিদম, সেটা হচ্ছে হাইলি সাইটেড, যেটা সেটা প্রথমে আসে। এখন আমরা এখান থেকে রিভিউ আর্টিকেল, অর্থাৎ এই টপিকের উপর কে কি রিভিউ আর্টিকেল লেখছে, রিভিউ রিসার্চ পেপার যেটা, সেটাকে আমি যদি এখানে রিভিউ আর্টিকেলে সার্চ করি, ক্লিক করি, তাহলে শুধু রিভিউ পেপার গুলো আসবে। এবং আমি এখানে কাস্টমাইজ নিয়ে যেতে পারি যে আমি আসলে কত সাল থেকে কত সাল পর্যন্ত, আমি 2018 সাল থেকে এখন যদি 2024 সাল চলে, সেই 2024 সাল পর্যন্ত যদি আমি চাই যে আমি এই রিসেন্ট পেপার যেগুলো আছে আমি সেগুলাই পড়বো আমি, তাহলে এই এই সালের মধ্যে যে পেপার গুলো পাবলিশ হয়েছে সেগুলো চলে আসছে। এই যেমন এটা 2023 সালে, তারপর এটা 2023 সালে, এটা 2021 সালে, এটা 2020 সালে, অর্থাৎ এইভাবে হচ্ছে সিকোয়েন্সলি পেপার গুলো চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই সোর্সটা হইতেছে আমাদের সবচেয়ে পুরাতন এবং হচ্ছে সবচেয়ে বেশি পেপার আছে এমন একটা সাইট গুগল স্কলার। আমি আসলে এটার সাথে আমি এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি, এবং আমার মনে হয় এখনো যারা আসলে রিসার্চার আছে তারা সবচেয়ে বেশি এটাই ব্যবহার করে। তবে আমি আর একটা সাইট শেয়ার করি, যেটা আসলে বর্তমানে যেহেতু এআই আসছে, তো এআই আসলে বেশ আমাদের কিছু আপডেট কিছু টুল বা ওয়েবসাইট দিচ্ছে, যেমন dimensions.ai। এই সাইটটা, এই সাইটটা আসলে গুগল স্কলারেরই অল্টারনেটিভ হিসেবে আসছে। মানে আমরা গুগল স্কলারে যেভাবে যেভাবে টপিক সার্চ করতে পারি সেইভাবেই এখানে সার্চ করতে পারি, তবে এটা আসলে আমাকে আরো কিছু ডিটেলস ইনফরমেশন দেয় আর কি। এটা
আমরা দিয়ে যদি লগ ইন করে নিই, আরেকটা আমার মনে হয় লগ ইনের যে স্টেপ এগুলো আমরা সবাই কম বেশি পারি, যেহেতু আমরা ফেসবুক, জিমেল এগুলো সবাই কম বেশি চালাই, এটা আসে আর কি। তো ওই যে আমরা যেমন এই যে গুগল স্কলার, এখানে আমাদেরকে সার্চ অপশন, যে সার্চ বক্সটা ছিল, এখানেও আমাদের এরকম একটা সার্চ বক্স আছে, এই যে এখানে আমরা সার্চ করতে পারবো। তা আমি যদি টাইটেল লিখি, যেমন আমি এখানে আমি টাইটেল দিয়ে সার্চ করতে চাই, আমার এই যে পেপারটা, এই পেপারটার টাইটেল হচ্ছে এটা, তো এরকম একটা পেপারের নাম যদি আমি জানি, সেটাকে আমি যদি এখানে বসাই দিই, তাহলে ওই পেপারটা চলে আসবে। তাহলে আমি এখানে টাইটেল সিলেক্ট করবো। আর অ্যাবস্ট্রাক্ট, এই যেমন আমার এখানে যে কোনো পেপারের প্রথম অ্যাবস্ট্রাক্ট আসবে, যেমন এই যে এটা অ্যাবস্ট্রাক্ট, এই যে অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্টটা এটাকে যদি আমি কপি করে নেই, তাও আমি এখানে বসাই দিলে এই যে টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট, তাও আমার ওই পেপারটা চলে আসবে। তারপর হচ্ছে ডুই, তো ডুই হচ্ছে আমরা বলছিলাম যে একটা রেজিস্ট্রেশন নাম্বার আর কি, ওই পেপারটার একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে পাবলিশ হলে, যেটা আসলে ওই পেপারটা ব্যতীত পৃথিবীতে আর কোনো পেপারের হবে না। এই যে ডুই, ডুই শুরু হয় সাধারণত 10 থেকে, সাধারণত না 10 থেকে শুরু হয়। তো 10-এর পরে যে সংখ্যাটা, এটা হচ্ছে এই পেপারের রেজিস্ট্রেশন নাম্বার, এটাকে বলা হচ্ছে ডিও, ঠিক আছে? তো অনেকে ডিওআইও বলে, আবার অনেকে ডুই নাম্বার বলে। তো ডুই নাম্বার যেটা থাকবে, এইটাকে হচ্ছে সে কপি করে এখানে যদি বসায়, এই যে দুই দুই নাম্বারটা, এটাকে কপি করে যদি সে এখানে বসায়, এই যে এখানে বসায় দেয়, দুই দুই ক্লিক করে, তাও ওই পেপারটা চলে আসবে। তা আমরা স্পেসিফিকলি আসলে এটাকে করতে পারবো আর কি। তখন আমরা এটাকে, আর আমি যদি এখানে আসলে না, আমি আন্দাজের উপর একটা সার্চ করতে চাই ফুল ডাটা, তাহলে আমি ওই যে আগের মতো বলবো ন্যানো টেকনোলজি নিয়ে সার্চ করবো। তাহলে ন্যানো টেকনোলজি আমি এখান থেকে কপি করলাম, ন্যানো টেকনোলজি কপি করে আমি হচ্ছে এখানে বসাই দিলাম। আমি আন্দাজের উপর একটা করে আমি এখানে এই রিলেটেড যত পেপার যাচ্ছে আমি সব সব চাইতেছি, এই জন্য আমার এখানে ফুল ডাটা চলে আসবে। তো এখন এই রিলেটেড যত পেপার আসবে সব চলে আসবে, যেমন আসতেছে। তো এটার আসলে বেনিফিটটা কি? এটার বেনিফিটটা হচ্ছে, সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ 2015 সালে কয়টা পেপার পাবলিশ হয়েছে, 2016 সালে কয়টা পেপার, 2017 সালে কয়টা পেপার, 2018 সালে কয়টা পেপার, 2019 সালে কয়টা, এইভাবে সব সালের এটা দেখায় দেয়। আমার সাধারণত অনেক রিসার্চার আছে যারা সাধারণত রিভিউ পেপার যারা লেখে, আমার মতো গরিব মানুষ যারা আছে, যারা টুকটাক ব্যাপার ট্যাপার লেখে, রিভিউ আর্টিকেল, তারা আসলে এই ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট, যে আসলে প্রত্যেক ইন্ট্রোডাকশন সেকশনে সে আসলে এইটাকে ইনক্লুড করে। হ্যাঁ, আমি আমার পেপারগুলোকে ইনক্লুড করে দিই এইগুলা, এটাকে তো আসলে রাখা যাবে না। এটা আসলে আমাদের একটা জাস্ট সামারি দেয়, যে আসলে 2017 সালে মনে হয় 100টা পেপার পাবলিশ হয়েছে, 2018 সালে 100টা থেকে একটু বেশি, হয়তো 105টা, 2019 সালে মনে হয় 110টা, এরকম ভাবে পেপার পাবলিশ হয়েছে। তো এরপর হচ্ছে সবচেয়ে বেশি যে ব্যাপারটা সাইটেশন হয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি যে ব্যাপারটা ব্যবহার করা হয়েছে, সেটার হচ্ছে 28 জন আসলে ওই ব্যাপারটা দেখে তার ব্যাপারে ইউজ করছে আর কি, ওই যে আমরা সাইটেশন যেটা বলছিলাম। এবং টোটাল এই সবগুলা পেপারের 47.3 ম্যাট্রিক্স হয়েছে আসলে সাইটেশন। তো ম্যাট্রিক্স যে সেকশনটা, এটা আবার আলাদা একটা ব্যাপার, এটা নিয়ে কথা বলে অনেক কথা বলা যাবে, আপাতত আমি এটা স্কিপ করে গেলাম। তো এইগুলো হচ্ছে আমাদের এই যে, এটা আসলে আমাদের সামারি আকারে দেয়। এবং হচ্ছে আমাদের এই যে রিসার্চ ক্যাটাগরি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ন্যানো টেকনোলজি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে 40টা রিসার্চ হয়েছে, কেমিক্যাল সায়েন্স নিয়ে 34টা, ন্যানো টেকনোলজি, শুধু ন্যানো টেকনোলজি আসলে সবকিছুতেই ইনক্লুড করা হয়েছে, এমন হচ্ছে 4018টা টোটাল। ওর মধ্যে যে ডাটা গুলো আছে, যে পেপার গুলো আছে, ও শুধু বলতেছে। এবং আমি এটা একটু আবার কি করে বলে দেই, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি 4018টা। তো আমি যেটা বলছিলাম, যে এখানে আসলে এটা আসলে ডাইমেনশন যেটা, এটা আসলে একদম নতুন আসছে আর কি। তো নতুন আসার কারণে এটার মধ্যে অনেক বেশি পেপার নাই, এটার মধ্যে লিমিটেশন আছে, যেটা গুগল স্কলারে নাই। গুগল মোটামুটি যে কোনো 99% পেপার পাওয়া যাবে, এটার মধ্যে এত সব পেপার পাওয়া যাবে না, কিছু কিছু পেপার পাওয়া যাবে না। তো যে পেপার গুলা পাওয়া যাবে না, সেটার জন্য আসলে আমরা, যে পেপার গুলো পাওয়া যাবে না, সেটা আমরা আসলে গুগল স্কলার বের করে বের করবো আর কি। তো এখান থেকে আমাদের যে যে পেপার গুলো আমাদের, এই যে ন্যানো টেকনোলজি 4018টা, ফিজিক্যাল সায়েন্স থেকে 51টা, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 4016টা, এই যে এগুলো স্পেসিফিক আমাদের আসলে ডাটা দিতেছে আর কি, যেগুলো আসলে আমাদের গুগল স্কলারে দেয় না। এবং হচ্ছে আসলে কোন রিসার্চারদের যদি আমি নাম ব্যবহার করতে, আমি একটা রিসার্চারের নাম জানি, তার নাম ব্যবহার করে যদি আমি আসলে কোনো পেপার বের করতে চাইছি, সে আসলে কি কি পেপার ব্যবহার করছে বা বের করছে, তার নাম দিয়ে সার্চ করলে এটা পাওয়া যাবে। রিসার্চ ক্যাটাগরি আসলে কোন ক্যাটাগরিতে, এই যে এগুলা ক্যাটাগরি, আমি এই ক্যাটাগরির উপর এই ন্যানো টেকনোলজি আমি সার্চ দিচ্ছি, বাট আসলে এটাকে
ক্যাটাগরিতে ফিল্টার করতে যেতে, অর্থাৎ আমি চাইতেছি যে ম্যাটেরিয়াল করতে চাইতেছি, তাহলে আমি এখানে ক্যাটাগরির মধ্যে যদি আমি ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং লিখে দেই তাহলে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে পেপারগুলো আছে সেগুলো করবে। জার্নাল লিস্ট আমি ওই যে বলছিলাম, যেমন এই যে এখানে এমডিপিআই, এটা একটা জার্নালের যে মূল পাবলিশার, তাদেরকে পাবলিশার বলা হয়। এই পাবলিশারদের নাম যদি আমি এখানে বলে দেই তাহলে এই যে এখানে জার্নাল লিস্টের মধ্যে তাহলে এখানে চলে আসবে ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেস বলতে বোঝায় যে আসলে পেপারটা আমি ফ্রিতে পড়তে পারবো কি পারবো না। যেমন আসলে এই যে আমি এখানে একটা পেপার বাইর করছিলাম এমডিপিআই, ওই যেন এই তো এমডিপিআই। তো এমডিপিআই আসলে সবাই এমডিপিআই পুরো পাবলিশারটাই হচ্ছে ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে আমি যদি এইখানে একটা পেপার পাবলিশ করি আমাকে টাকা দিতে হবে, সেটা অনেক বড় অ্যামাউন্ট, প্রায় $3,500-4,000 বা এরকম একটা বড় একটা অ্যামাউন্ট দিতে হয়। আমি অ্যামাউন্টটা দিলে আমার এই পেপারটা যারা পড়বে তাদের আসলে আর কোনো টাকা দিতে হবে না, তারা আসলে এই পেপারটা ফ্রিতে পড়তে পারবে। যেমন আমি এই পেপারটা পুরো ফ্রিতে পড়তে পারছি, আমার কোনো টাকাই দিতে হচ্ছে না। অনেক জার্নাল আছে, যেমন আমি একটু আগে দেখাইছিলাম টেইলর এন্ড ফ্রান্সিস, এরপর হচ্ছে এলসেভিয়ার, নেচার, স্পিনজার, তারা যারা আছে তারা আসলে অনেকেই হচ্ছে ওপেন অ্যাক্সেস দেয় না, অর্থাৎ তাদেরকে যদি কোনো রিডার পেপার পড়তে যায়, যেমন আমি এই পেপারটা পড়তে চাই, আমি যদি এই পেপারটা পড়তে চাই তাহলে আমাকে টাকা দিতে হবে তাদেরকে, $40 $50। যদি এটা দেই তাহলে আমাকে তারা এই পেপারটার অ্যাক্সেস দিবে এবং আমি এই পেপারটা খুব সহজেই পড়তে পারবো, এবং এই যে আমি পেপারটা ডাউনলোড করে ফেলতে পারবো, যেটা আসলে আমি অনেক জার্নালের মধ্যেই পাবো না আর কি। তো এইভাবে আমি আসলে ওপেন অ্যাক্সেস এর লিস্টে গিয়ে আমি যদি আসলে কোনো ফিক্সড করে দেই যে আসলে কার কার থেকে আমি নিতে যাচ্ছি, তাহলে ওরা ওই লিস্ট গুলোই দেখাবে। তো ডাইমেনশন এই যে এআই এর এটা আসলে এই বেনিফিট গুলাই আর কি, যে আমি স্পেসিফিক বুঝে বুঝে আসলে আমার যা প্রয়োজন ওগুলোর উপর আমি খাটায় খাটায় আসলে এখানে সার্চ করতে পারি। এটাই হচ্ছে আসলে ডাইমেনশনের বেনিফিট। ওকে, তাহলে এটা ছিল আমাদের বিভিন্ন আসলে সোর্স কিভাবে আমরা পেপার পড়বো। তো এখানে আসলে একজনে দেখছিলাম যে রিসার্চ গেট নিয়ে কথা বলতে, তো রিসার্চ গেট আসলে আমাদের মতো মানুষদের জন্য না, কারণ আসলে রিসার্চ গেট প্রথমত রিসার্চ গেট করার জন্য রিসার্চ গেট আসলে এই যে গুগল স্কলারের মতোই একটা এটার মধ্যে যেমন আমরা এই যে ডাইমেনশন গুগল স্কলার এখানে গেলে যেমন আমরা বিভিন্ন পেপার পাইতেছি, যে বিভিন্ন পেপার এই যে এখান থেকে আমরা সংগ্রহ করতেছি, রিসার্চ গেট থেকে এরকম পেপার সংগ্রহ করা যায়। তবে গুগল স্কলার আমাদের জন্য ওপেন করে দেওয়া আছে, কিন্তু রিসার্চ গেট আমাদের জন্য ওপেন, কারণ রিসার্চ গেটে অ্যাকাউন্ট খোলার জন্য যে মেইলটা লাগে সেটা সাধারণত আমাদের যে ইয়াহু, জিমেল, হটমেল, আউটলুক এগুলো দিয়ে ওরা করতে দেয় না, ওদের ইনস্টিটিউশন মেইল লাগে। ইনস্টিটিউশন মেইল দিয়ে করতে হয়, কারণ ইনস্টিটিউশন মেইল যে আমি যে ইনস্টিটিউশনে পড়ি, আমাদের ইনস্টিটিউশনে তো আসলে কোনো ইনস্টিটিউশন মেইল নাই, সেজন্য আমাদের পক্ষে সম্ভব না। ইভেন আমাদের আসলে বুটেক্সেও আসলে ইনস্টিটিউশন মেইল দেয়, বাট এটা আসলে খুব একটা কার্যকরী না, মানে তাদের আসলে রিসার্চ গেটের বিভিন্ন সাইটে যে পেপার পড়ার মতো অ্যাক্সেস দেয় না। অ্যাক্সেস দিতে হলে আসলে টাকা লাগে, যেটা আসলে ওই ইউনিভার্সিটি পে করবে। আমাদের দেশে খুব কম সংখ্যক বুয়েট কুয়েট এরকম কিছু বড় ইউনিভার্সিটি আছে যারা আসলে রেগুলার অ্যাক্সেস দেয়। ইভেন ঢাকা ইউনিভার্সিটিও আসলে এই শু অফ টাইপের ইনস্টিটিউশন মেইল দেয়, ভালো ইনস্টিটিউশন মেইল দেয় না। তো আমাদের এটার অল্টারনেটিভ আরেকটা প্রসেস আছে, আমি যদি কোনো রিসার্চারকে চিনি, সেই রিসার্চার যদি আমাকে ইনভাইট করে তাহলে আমি আসলে এই রিসার্চ গেট অ্যাকাউন্ট খুলতে পারবো। তো রিসার্চ গেট অ্যাকাউন্ট খুললে তাহলে সেখানে গিয়ে আসলে আমি সেম ক্যাটাগরিতে আসলে এইভাবে পেপার সার্চ করতে পারবো। তো অনেক পেপার আছে যেটা আসলে গুগল স্কলারে পাওয়া যায় না, সেটা রিসার্চ গেটে গিয়ে পাওয়া যায় আর কি। তো রিসার্চ গেটে গিয়ে আমি অনেক পেপার আছে, যেমন আমি এখান থেকে এমডিপিআই দেখাইলাম, তো আমি তো এমডিপিআই থেকে আসলে এই পেপার আসলে আমি এখানে খুব সহজে ডাউনলোড করতে পারছি, কারণ এটা ওপেন অ্যাক্সেস ছিল। এখন আমার অনেক পেপার আছে, যেমন এই যে একটা পেপার পাইলাম যেটা আসলে আমার একটা পড়তে দিছে, এরপর আর কোনো কিছুই নাই, অর্থাৎ এটাকে আমাকে আর দিবে না। Sorry, এটা আসলে একটা access আছে। আমি একটা অ্যাক্সেস নাই এমন একটা পেপার বাই করি, এলসেভিয়ার এর এটা। আচ্ছা, এই ব্যাপারটা, কারণ এই ব্যাপারটা এই অ্যাবস্ট্রাক্ট বলার পরে সবগুলো সেকশনে একটু একটু করে বলে বলে এটা থামাই দিছে, যে এখানে একটু একটু বলে থামাই দিছে, এটার মধ্যে আরো আছে, ডট ডট দিয়ে রাখছে, তাহলে আরো আছে কনক্লুশন এন্ড আউটলুক এগুলো বলে শেষ করে দিছে, তাহলে এটা আরো আছে। মানে এই ব্যাপারটা আমাকে পড়তে হবে, তাহলে পড়তে হলে আমাকে অ্যাক্সেস থ্রু ইনস্টিটিউশন, অর্থাৎ আমার ইনস্টিটিউশন মেইল ব্যবহার করতে হবে, এটা দিয়ে আমি একটা পারি, অথবা পার্সেস পিডিএফ, অর্থাৎ আমি অথবা টাকা দিয়ে কিনতে পারি। তো আমি এটাতে ক্লিক করলে ওরা আমাকে এই যে এখানে আমাকে বলে দিবে যে আসলে আমি পার্সেস করার জন্য কর্পোরেট, একাডেমিক এন্ড পার্সোনাল কোন কোন আহ মানে কোন কোন রিজনে আমি আসলে এটা কিনতে চাচ্ছি সেটা সিলেক্ট করে আমাদের টাকা দিতে হবে। এটা মিনিমাম $40-50, ভালো অ্যামাউন্ট, প্রায় 5-10 হাজার টাকা লাগে আর কি এটা কিনতে। তো ওগুলো দিয়ে আমাকে হচ্ছে এটা ই করতে হবে আর কি, আমাদের তো আসলে সম্ভব না। তো আমরা এই ক্ষেত্রে আসলে কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে আমাদের জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে সাই হাব, SCIHUB। এই যে সাই হাব, এবার গুগলে সরি
গুগলে সার্চ করবো, গুগলে সাইহাব সার্চ করলে আমরা সাইহাবের অনেকগুলো পোর্টাল, একটা, দুইটা, তিনটা, আমরা একটাতে না পাইলে আরেকটাতে দেখবো, একটাতে না পাইলে আরেকটাতে দেখবো। তো এইটা এটা যেটা আছে এটা বেশি, এটার মধ্যে বেশি রিসোর্স আছে। আমরা তো এটাতে ক্লিক করলে আমাদের এই যে আমরা একটা পাবো। এখানে আমি অত যে আমার যে ব্যাপারটা আছে ব্যাপারের আমি ডোমেইন নাম্বার দিয়েও পারি। এই যে ব্যাপারের ডোমেইন নাম্বারটা যে 10 থেকে শুরু হয়েছে, এই যে যদি ক্লিক করে নেই তাহলে এইটুকু কপি করে নিয়েও, অথবা আমি এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করে নিয়েও আমি যদি এখানে পেস্ট করি, তাইলে যদি ওর মধ্যে থাকে আমি সার্চ করলেও আমাকে ব্যাপারটা দিয়ে দিবে, যদি ওর মধ্যে না থাকে তাহলে এরও দেখাই দিবে। তো লাকিলি আসলে এই ব্যাপারটা ওর কাছে আছে, সেই জন্য আমাকে দিয়ে দিছে। তো অনেক পেপারই এটার মধ্যে থাকে, প্রায় 70 to 80% আসলে আমাদের টাকা দিয়ে কিনতে হয় না। আমাদের এই পেপারটা আমরা এই যে পেপারটা আমি এখানে দেখছিলাম, এই যে এই যে এটা, এই যে আমাদের এই ফিগারটা আছে, গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, এটা এই যে এখানেও আছে, দেখা যাবে যে আচ্ছা, এই যে ন্যানো টেকনোলজি ইন এগ্রিকালচার কারেন্ট স্ট্যাটাস চ্যালেঞ্জ এন্ড ফিউচার অপরচুনিটিস, তাহলে এই যে আমাদের ন্যানো টেকনোলজি ইন এগ্রিকালচার কারেন্ট স্ট্যাটাস চ্যালেঞ্জ এন্ড ফিউচার অপরচুনিটিস, এই হচ্ছে আমাদের পেপারটা। তাহলে এই পেপারটা আসলে যারা লিখছেন মোস্ট প্রবাবলি এটা আসলে আমাদের মনে হয় বাংলাদেশের কোনো এগ্রিকালচার কেউ লেখছে, কারণ নামগুলো দেখা যাচ্ছে হয় বাংলাদেশি না পাকিস্তানি কেউ হবে, নামগুলো দেখে মনে হচ্ছে এরকম কেউ। তো অবশ্যই এগুলার নাম দেওয়া থাকে যে আসলে সে কোন ইউনিভার্সিটি, সরি ওমানের দেখা যাচ্ছে, তারা ওমানের, একজন ওমানের, পাকিস্তানের, এই যে পাকিস্তানের এরা লিখছে আর কি। তো এই যে ব্যাপারগুলো আমরা এইভাবে হচ্ছে ডাউনলোড করে নিতে পারি। এখন এখানেও যদি না পাই তাহলে আমরা আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে মিউচুয়াল এইড। তাহলে সাইট আছে, এটা আসলে সাইহাবেরই, এই যে মিউচুয়াল এইড। সাইহাব লিখতে হবে। আচ্ছা, সাইহাব মিউচুয়াল এইড যদি আমরা লিখি, সাইহাব মিউচুয়াল এইড, তাহলে এটা লিখলে আমাদের এই যে এরকম একটা আসবে, সায়েন্স হাব। সাই হাব বলতে আসলে সাই, এটা সায়েন্সের ছিল, সাই হাব মিউচুয়াল এইড কমিউনিটি, এখানে আমরা ক্লিক করে এখানে এটা ফেসবুকের মতো অনেকটা, এখানে গিয়ে আমরা পোস্ট করতে পারি। পোস্ট করলে আমাদের আসলে পেপারটা দিয়ে দিবে আর কি, যে আমরা যদি পোস্ট করি তাহলে খুব অনায়াসই আমাদের এই যে পেপারটা আছে সেই পেপারটা দিয়ে দিবে। যে আমি আসলে আগেই লগ ইন করা আছে, আমি মাঝে মাঝে এখান থেকে নিই, যে পোস্ট ফর হেলথ, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করে আমি যে পেপারটা নিছি সেই পেপারের টাইটেলটা এখানে নিয়ে এখানে কুইক সার্চ করে দিলেই আমাদের এই পেপারটা এখানে সব ডিটেলস এখানে দিয়ে দিবে। তারপর আমি এই যে নিউ রিওয়ার্ড এটাতে ক্লিক করে আমি ওটা সেন্ড করে দিলেই সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, ওই পেপারটা আমাকে কেউ দিয়ে দিবে। এভাবে হচ্ছে আমরা আসলে আমাদের পেপারটাকে বাইর করতে পারি আর কি, আমাদের প্রয়োজনীয় যে পেপার গুলো আছে। তো আমাদের যে হোস্ট আসলে বা কারেন্ট নাই অনেকে, তো অনেকেই আসলে আমাদের পার্টিসিপেন্ট নাই। আর তাছাড়া আমাদের, আমি আজকে বলছিলাম যে আসলে আমাদের যে যারা আমার ব্যাচের 9 ব্যাচের যারা আছে তাদের থিসিস এর ব্যাপারটা দেখাবো, তো মনে হয় না আসলে দেখানো সম্ভব হবে, যেহেতু অনেকেই প্রথমত হচ্ছে নাই, আর অনেকেই এমবি দিয়ে চালাইতেছে। এমবি দিয়ে না চালানোর কারণে সে আসলে তাদের এমবি অনেকে শেষ, আমাকে টেক্সট করতেছে কনক্লুশন দেওয়ার জন্য আগে বলতেছে আর কি। তো আমাকে আসলে কনক্লুশনের দিকেই যাইতে হবে। শর্টে বলি, আহ যথেষ্ট মিনি একটা সেশন ছিল, আমি চাইছিলাম যে একবারেই শেষ করার জন্য, 2 ঘন্টার মতো নিয়ে, মনে হয় না পসিবল হবে। তো এরপর হচ্ছে স্ট্রাকচারিং অর্গানাইজিং ইউর, তাহলে আমরা হচ্ছে একটা আউটলাইন বানাবো। তো আউটলাইন আমি সংক্ষেপে দেখা যায় আউটলাইন বলতে কি বোঝাচ্ছি। এই যে আমি আমার ব্যাপারটাকে আউটলাইন বানাই নিছি আগে, যে আসলে আমি কি কি লিখবো, যে প্রত্যেকটা সেকশনে আমি এই সেকশনটা নিচে কি লিখবো, এই যে এই সেকশনটার মধ্যে কি লিখবো, এই সেকশনটার মধ্যে কি লিখবো, এগুলোকে বলা হচ্ছে আউটলাইন। আমি পুরোটা আউটলাইন এটা বানাই নিব, এবং এই যথেষ্ট একটা ইনফরমেটিভ এবং হচ্ছে ইফেক্টিভ একটা হচ্ছে আউটলাইন হইতে হবে। আদারওয়াইজ এই আউটলাইন আমি একটা বানাবো এবং আন্দাজে মধ্যে লিখবো, এগুলো আসলে কাজ হবে না, বা এগুলা আমাদের জার্নাল
পাবলিশও করবে না। এরপর লজিক্যাল প্রোগ্রেশন, অর্থাৎ আমি যেটা বললাম লজিক্যালি এটাকে হচ্ছে ডেভেলপ করতে হবে, এটার মধ্যে যাতে ইনফরমেটিভ থাকে। ট্রানজিশনাল ডিভাইস, তো ট্রানজিশনাল ডিভাইস বলতে আসলে আমাদের বোঝায় যে আমরা যে পেপারটা লিখবো, যে আমি পেপারটা লিখছি এখানে আসলে আমাদের ব্যাপারটার মধ্যে যথেষ্ট আহ, আমরা যেটাকে বলি কানেক্টিং ওয়ার্ড, সেই কানেক্টিং ওয়ার্ডটাকে এখানে বলা হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড আর কি। তো ট্রানজিশনাল ওয়ার্ড, আর আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে ইফেক্টিভ ট্রানজিশনাল ওয়ার্ড লিখে সার্চ করলে ফর রিসার্চ পেপার, ইফেক্টিভ ট্রানজিশনাল ওয়ার্ড ফর রিসার্চ পেপার, এই কথাটা লিখে গুগলে সার্চ করলে একদম সুন্দর করে চলে আসবে বিভিন্ন ওয়েবসাইট, ওগুলো থেকে আমরা পাবো। কারণ আমি এখানে লিখছি যে অ্যানাদার ইনোভেটিভ অ্যাপ্রোচেস, মানে এটা একটা একই টপিকের উপর এখানে একজনে লিখছে এখানে আরেকজন লিখছে, তাহলে এই যে অ্যানাদার ইনোভেটিভ অ্যাপ্রোচ এটা আমি লিখলাম, এটা আসলে কেউ না কেউ লিখছে। তো তার ব্যাপারটাকে আমি আবার আমার এখানে সামারি করছি, সামারি করার জন্য আমি অ্যানাদার ইনোভেটিভ অ্যাপ্রোচ, একই অ্যাপ্রোচের উপর দুইটা সেকশন প্যারা লিখছি আমি, সেজন্য এটা অ্যানাদার ইনোভেটিভ অ্যাপ্রোচ। এই যে জিনিসটা লিখছি এটা কি বলা হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড বা ট্রানজিশনাল ডিভাইস আর কি। তো আমরা এই যে এই ধরনের ওয়ার্ড, কোন কোন ওয়ার্ড একই ওয়ার্ড বারবার তো ব্যবহার করা যাবে না, কোন কোন ওয়ার্ড কখন ইউজ করব ওই ধরনের লিস্ট খুব সুন্দর করে বিভিন্ন ইতে সাজানো আছে, যেমন ম্যানচেস্টার ইউনিভার্সিটি, তারপর হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, অনেক সাইট আছে যারা আসলে এই ধরনের ওয়ার্ড ইউজ করে বিভিন্ন ওয়েবসাইট বানাইছে। তো এটা গেল। তাহলে এটা এরপর হচ্ছে রাইটিং ইন্ট্রোডাকশন, বডি এন্ড কনক্লুশন, যেটা আমি আগেই বলে ফেলছি, এগুলা ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এগুলা প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখবো, বডির আন্ডারে আমরা আসলে অ্যানালাইসিস করব, মেথোডোলজি সেকশন লিখবো, ক্লাসে ডিটেইলস লিখবো, এগুলা। এরপর হচ্ছে কনক্লুশন। তো এরপর হচ্ছে আমাদের অ্যাবাউট প্লেজিয়ারিজম এন্ড সাইটিং সোর্স, তো আমি হালকা করে এগুলো একটু বলি। তো আমাদের প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম বলতে আমি একটু আগে বলছিলাম যে আমরা একটা পেপার থেকে একটা লাইন নিব, অবশ্যই কার পেপার থেকে এটা নিচে এটা আমাকে সাইট করতে হবে। আমি যদি এটা সাইট না করি তাহলে এটা প্লেজিয়ারিজম হবে। প্লেজিয়ারিজম সোজা কথা চুরি করা, এটা চুরি করার আন্ডারে পড়বে। তো চুরি করা যাবে না, রিসার্চে আসলে চুরি করা খুবই বড় ধরনের অপরাধ। এই ধরনের চুরি থেকে বিরত থাকার জন্য যথেষ্ট আম, ভালো লেখার এবিলিটি অর্জন করতে হবে, আর এই লেখার এবিলিটি অর্জন করার জন্য নিজে নিজে লিখতে হবে। আমার যারা আসলে রিসার্চ বিভিন্ন রিসার্চ না বিভিন্ন ওয়েবসাইটে লেখে, আমার মনে হয় অনেকেই আসলে এগুলা চ্যাট জিপিটি দিয়ে লেখে, এগুলো বোঝা যায়। ঠিক আছে, তো চ্যাট জিপিটি এই ধরনের কপি করে আসলে নিজেকে কখনো ডেভেলপ করা যাবে না। এই জন্য এই ধরনের লাইন বা এই ধরনের জায়গা থেকে নিজেকে পরিহার করে নিজের থেকে লিখতে হবে আর কি, নিজেকে থেকে লিখে থেকে এটাকে ডেভেলপ করতে হবে, তাহলে আর প্লেজিয়ারিজম হবে না। অর্থাৎ আমি যদি নিজে থেকে লিখি তাহলে সেটা আর প্লেজিয়ারিজম না, আর আমি কারো লাইন যদি নেই সেটাকে যদি আমি রেফারেন্স করি, যেমন আমি ওই যে রেফারেন্সটা বলতে আমি যেমন এই যে আমি এই সেকশনটা আমি একজনের থেকে নিছি, সেটা হচ্ছে 120 নাম্বার পেপার, আমি এখানে নিচে আমার 120 নাম্বার পেপার আছে, 120 নাম্বার পেপারের পেপার থেকে আমি লাইনটা নিছি, তাহলে আমি এটাকে তাকে সাইড করে দিছি, এবং সে এটাকে যেভাবে লেখছে আমি ওটা ওইভাবে লিখি না, আমি অন্যভাবে লিখছি। এটা কি বলা হচ্ছে রেফারেন্স করা। ওকে, এরপর হচ্ছে সাইটেশন স্টাইল। তা সাইটেশন স্টাইল বলতে আমরা বিভিন্ন সাইটেশন স্টাইল ব্যবহার করতে পারি, যেমন এই যে এখানে আমরা রেফারেন্স গিয়ে বিভিন্ন সাইটেশন স্টাইল পাবো, আমাদের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে আমরা সাইটেশন স্টাইল পাবো। এই যে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, আমেরিকান পলিটিক্যাল সায়েন্স, আইট্রিপলি, আমরা বেশিরভাগ আইট্রিপলিটাই ব্যবহার করি। তারপর হচ্ছে চিকাগো স্টাইল ব্যবহার করি, অথবা এখানেও কিছু শর্টে লেখা আছে, এই যে এপিএ চিকাগো, হ্যাঁ এই আইট্রিপলি, এরপর হচ্ছে হার্ভার্ড, এরকম অনেক এমএলএ। তো এইখান থেকে আমরা আসলে আমাদের সেশনের বা টাইম শর্ট আমাকে শেষ করে দিতে বলা হচ্ছে দ্রুত, কারণ ওদের এমনি শেষ। যেন আমি একটু শর্টে বলতেছি, আমি অন্য একদিন এগুলো নিয়ে কারো যদি বলার জানার ইচ্ছা থাকে আমাকে বললে আমি চেষ্টা করবো আবার আলাদা করে বলার জন্য। ওকে, আর হচ্ছে টুলস ফর প্রপার রেফারেন্সিং, আসলে কোন টুলস আমরা আসলে এই যে রেফারেন্স গুলো করার জন্য ইউজ করবো। আমি সবচেয়ে বেশি যেটা প্রেফার করি সেটা হচ্ছে মেন্ডেলি। আমি ম্যান্ডেলি দিয়ে কাজ করি আর কি। তা আমার এই যে আমি ম্যান্ডেলি দিয়ে বিভিন্ন পেপার সাইট করি, এই যে আমাদের এখানে বিভিন্ন পেপার গুলো আমি সাইট করি, আমার যেগুলা বিভিন্ন পেপার আছে এখানে, এই যে এখানে আমার বিভিন্ন পেপার আমি সাইট করি, এগুলো আমি এখানে জমা করে রাখছি, আমি এখান থেকে নিয়ে সাইট করি আর কি। তো এটা দিয়েও করা যায়। এরপর হচ্ছে আমি আগে আরো অনেক পেপার দিয়ে অনেকগুলো দিয়ে কাজ করছি, যেমন এখানে আমার এই যে জোটেরো আছে, এই যে জোটেরো দিয়ে কাজ করতাম, এন নোট দিয়ে কাজ করতাম, এগুলা লেটেস্ট। আর আগে হচ্ছে ম্যান্ডেলি আসছে, বাট আমি এগুলো দিয়েও কাজ করছি। তবে আমি একজনের ইউজার একটা প্রফেসরের সাথে কাজ করার কারণে উনি আসলে ম্যান্ডেলি দিয়ে প্রেফার করে, এই জন্য আমি এন নোট আর জোটেরো ছেড়ে আছে এখন ম্যান্ডেলি নিয়ে কাজ করতেছি আর কি। তো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে পারে আর কি। এই ছিল আসলে টুলস গুলা যে আমি এখানে লিখেছি, জোটেরো, ম্যান্ডেলি, এন নোট, এগুলা দিয়ে আমরা আসলে রেফারেন্সিং করি আর কি। এরপর আমাদের আসলে ইন্টারেক্টিভ কোশ্চেন এন্ড কিউএনএ সেকশন ছিল, যেটা দিয়ে আসলে আমি বিভিন্ন কোশ্চেনের হয়তো অ্যান্সার করতাম।
ও, খুশরু, জি ভাই। আমি মোটামুটি শেষ করে দিছি। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো শর্টের মধ্যে, যেহেতু তোমাদের এমবি শেষ। যে কারো যে ধরনের যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এখানে মনে হয় এই যে কি বলে ওদের 13 ব্যাচের অনেক জুনিয়র আছে। ওরা ওরা তো নতুন, তো আপনারা সেক্ষেত্রে ওরা 13তম ব্যাচের আছেন, আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন। আর 13তম ব্যাচ ভাই নতুন, তো ওরা অনেকেই অনেক কিছু আমরা বুঝতে পারতেছে না। হ্যাঁ, ওরা অনেকে বুঝবে না। তবে যারা 13 ব্যাচ, তোমরা আসলে যারা কেউ যদি রিসার্চে আসলে নিজেকে ডেভেলপ করতে চাও, রিসার্চের প্রতি আসলে ইন্টারেস্ট থাকে, তাহলে এখন থেকে আমি যেভাবে যেভাবে পড়ছি পেপার পড়া শুরু করে দিও। তাহলে পেপার পড়লে আসলে তোমাদের একটা সময় গিয়ে আর হতাশা কাজ করবে না, তোমরা ভালো পেপার লিখতে পারবে আর কি, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তোমরা যদি এই ক্ষেত্রে কারো হেল্প লাগে তাহলে আমাকে নক দিয়ে, যদি আমি পারি হেল্প করা ট্রাই করবো। আমি আসলে অনেক বেশি জানি না, যতটুকু জানি অতটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করবো আর কি। আশা করি সর্বোচ্চ চেষ্টাটাই করতে পারবো আর কি, এই আর কি। আর ভাই যে টুলস গুলো আমাদের কি দিয়ে দিন নাম সহ, আর স্লাইড দিয়ে দিলে ভালো হয় সবার জন্য আমি tools। এখানে তো যা বলার তো বলছি। এরপরে হ্যাঁ, এই টুলস গুলো আসলে এগুলো সবই গুগলে সার্চ করলে পাওয়া যাবে। তবে কারো যদি আসলে মনে না থাকে, যেহেতু এটা আসলে দেওয়ার জন্য তো আসলে আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই যে আমি এখানে দিয়ে দিব। এগুলো আসলে সার্চ করে করে পাই কোথায়। তবুও কারো যদি কোনোটা মনে না থাকে, আমাকে নক করলে আমি বলে দিব। অনেকেই তো জানে না, যে সেক্ষেত্রে আমার ফেসবুকে নক করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমার ফেসবুক নাম হচ্ছে, আমার এখানে যেটা নাম দেওয়া, মাহবুব আলম সাইম, ওই নামে সার্চ করলে পাবা। ওইখানে আমাকে knock করলে আমি বলে দিব যে আসলে কোন টুলস লাগবে, বা কোন টুলস এর কথা বলা হয়েছিল এখানে, আমি সব বলে দিব, কোনো সমস্যা নাই। আর যারা কারো যদি মনে হয়, আমি আজকে যদি অল্প করে দিন, আমরা তো হলে আসলেও বলে দিতে পারবো, সমস্যা নাই। যার যেভাবে প্রেফারেবল ওইভাবে আহ বললে আমি আর কি বলে দিই। আর থিসিস নিয়ে তো আমি আসলে কথা বলার ছিল। আমি আসলে ইন্ডিভিজুয়ালি আমাকে আরেকদিন আসলে থিসিস নিয়ে কথা বলতে হবে। তা আমি সমস্যা নাই, থিসিস নিয়ে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আমি থিসিস সোর্স গুলো বলে দিব আর কি। যারা আমার ব্যাচের আসলে জয়েন করছিল তাদের জন্য, তাদেরকে আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে তাদের বলে আনছিলাম যে আমি আসলে থিসিস কিভাবে আসলে ওটা আমাদের লিখতে হবে আমি বলে দিব। তো আমি আসলে যেহেতু টাইম শর্ট, প্লাস হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আবার ওই যে আমাদের হোস্টের এমবি তাই সেই জন্য আমি আসলে শেষ করতে হবে, এই জন্য আমি আসলে দেখাইতে পারি নাই। তো আমি আরেকদিন অবশ্যই আমি দেখাই দিব। আর থিসিস নিয়ে কারোই কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি একদম সহজেই আসলে বলে দিব, যাতে আসলে সে স্টেপ গুলো পার করে ফেলতে পারে আর কি। ঠিক আছে, আমি আলাদাভাবে একদিন বলে দিব। আর কার কোনো কোশ্চেন আছে? কারা আছে? আহ অনেকেই আছে দেখা যায়। ভাই 34 একজন ওদের প্রশ্ন কারো কোনো করছে, question পারে বলে? হুম, রিসার্চের জন্য সবচেয়ে ভালো জিনিস বা দিকটা কি 13তম ব্যাচে? আচ্ছা, রিসার্চ মানে রিসার্চের ভালো দিক বলতে রিসার্চ কেন করবো এরকম কিছু? হ্যাঁ ভাই, এমন কিছু বুঝাইতে চাইতো। আচ্ছা, কে এটা লিখছে? নিবিড় আসো, নিবিড়, আচ্ছা, নিবিড় জায়েদ জি, ওকে। তো একটু কথা বলো নিবিড়। রিসার্চের জন্য, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। রিসার্চের জন্য সবচেয়ে ভালো, জি ভাই, আসসালামু আলাইকুম। তোমার প্রশ্নটা হ্যাঁ ক্লিয়ার তোমরা ভাবে বলো। এখানে আসলে এখানেই বলতে পারো, সমস্যা নেই, হ্যাঁ বলো। ভাই রিসার্চের মানে সব থেকে ভালো দিকটা কি, বা আমি ধরেন কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চাচ্ছি, তাহলে আমার কোন দিকটা আগে মাথায় নিয়ে রিসার্চ শুরু করা উচিত? প্রথম কথা হচ্ছে, আমি এখানে এটা বলছিলাম যে পারপাস এন্ড ফোকাস। তোমার আসলে কি পারপাস আসলে তোমার রিসার্চ করবা, এই পারপাস আগে সিলেক্ট করতে হবে। তোমার যদি একটা এইম থাকে যে আমি এটা করব, তাহলে তুমি আসলে ওই গোলটা অ্যাচিভ করার জন্য আসলে রিসার্চের প্রতি ডেডিকেটেড হবা। যেহেতু রিসার্চ আসলে মজার জিনিস না, এটাকে অনেক সময় ইনভেস্ট করতে হয়। সেক্ষেত্রে তুমি ওই ফোকাস থাকলে, গোল থাকলে তুমি এটার উপর টাইম ইনভেস্ট করতে পারবে আর কি, বুঝতে পারছো? যেমন ভাই আর হায়ার স্টাডিজ করার যদি কারোর ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে রিসার্চ কেমন হেল্পফুল হবে? এক্স্যাক্টলি, আমি আসলে এটা নিয়েই আমি ভাবছিলাম যে তুমি এটাই আসলে প্রশ্ন করছো। এটা আসলে বলতে গেলে আসলে এটার কোনো শেষ নাই। যেমন আমি আসলে ক্যান করি, সোজা কথা। আমি যে আমার এক্সাম্পল দেয়, আমি ক্যান করি, সোজা কথা ভাই। আমি পিএইচডি করতে চাই। হ্যাঁ, আমি আচ্ছা। আমার সাবজেক্টের উপর আমি পিএইচডি করতে চাই। সেক্ষেত্রে আমার পিএইচডি করার জন্য রিসার্চ পেপার লাগবে। আমি যদি এক্সাম্পল হিসেবে টানি, কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজনের নাম রেজাউল করিম রিপন। উনি হচ্ছে ওনার মানে 67টা রিসার্চ পেপার আছে, এবং ওনার হচ্ছে সাইটেশন সংখ্যা 650, এবং উনি হচ্ছে এখন 7 সেমিস্টার, অর্থাৎ আমাদের থেকে
আমাদের জুনিয়র আর কি, 7 সেমিস্টারে আছে। তো উনি হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সরাসরি হচ্ছে পিএইচডি অফার লেটার পাইছে। উনি কিন্তু লেটার পাইছে এবং ফুললি ফান্ডেড বলতে কি সে হচ্ছে তার খরচ সহ তাকে স্টাইপেন্ড দেওয়া হবে মাসে মাসে চলার জন্য, তার বইয়ের খরচ, তার হচ্ছে খাবারের খরচ, তার যাবতীয় ইন ডিটেলস যা লাগে সবকিছুর খরচ দেওয়া হবে, এরকম একটা ফুল ফান্ডিং স্কলারশিপ যে পাইছে। আবার ইউনিভার্সিটিটা কি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তার মানে রিসার্চের জন্য তো, আর যদি ইউএসএ তুমি ফোকাস করো, কানাডা বা বড় বড় কান্ট্রি গুলাতে, টপ ইউনিভার্সিটি গুলাতে, সেক্ষেত্রে তোমার আসলে রিসার্চ ছাড়া বর্তমানে ফান্ডিং পাওয়া ইম্পসিবল। আর ফান্ডিং না পাইলে তোমাকে একটা মাস্টার্স করতে হলে মিনিমাম 2 কোটি টাকা বাজেট রাখতে হবে, যেটা আমাদের মতো আসলে গরিবের জন্য ইম্পসিবল আর কি, ঠিক আছে? তো এই আসলে এটা এই ফান্ডার জন্য আসলে তুমি তুমি যদি রিসার্চ করো, তোমার জন্য আসলে বিভিন্ন কান্ট্রিতে, জাপান, সাউথ কোরিয়া, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো আসলে ওপেন বসে আছে তোমাকে নেওয়ার জন্য। তুমি রিসার্চ ভালো জানো, তুমি রিসার্চ টুল ইউজ করতে জানো, তুমি রিসার্চ পেপার পড়তে জানো, তুমি ইভেন রিসার্চ পেপার একটা না করে থাকলেও তুমি যদি এই যে পেপার পড়া, পেপার জানা, টুলস ইউজ করা, এগুলো যদি তাও তোমাকে হচ্ছে ওরা নিয়ে নিবে। এই যে আমি বললাম রেজাল্ট করে রিপন, ওনার সিজিপিএ ছিল 3.03, তার মানে উনি কিন্তু হায়ার সিজিপিএ না। তাহলে ওনাকে কেন নিল? কারণ উনি আসলে সিজিপিএ এর উপর ফোকাস করে নাই, উনি রিসার্চের উপর ফোকাস করছে। ওটা তো এরকম আসলে অনেক অ্যাডভান্টেজ আছে। আর এজ ইউজুয়াল আসলে তুমি যদি পিএইচডি তে যাও বা মাস্টার্সে যাও, তোমাকে স্টাইপেন্ড হিসেবে মিনিমাম আসলে এরকম লোভনীয় একটা টাকা দেওয়া হবে, সেটা আসলে 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা। তুমি যদি আরো উপরে যাও, পিএইচডি তে যাও, সেটা 2.5 লাখ 3 লাখ টাকা এরকম হয় আর কি। তাহলে বুঝতেই পারতেছো বেশ বড় একটা অ্যামাউন্ট তোমাকে দেওয়া হবে। হ্যাঁ। আর ভাই আমাদের ধরেন মাস্টার্স এর সাবজেক্টটা কি রিসার্চ পেপারের উপরে বা রিসার্চের উপরে অনেকটা ডিপেন্ড করে, যে আমি কোন সাবজেক্টে মাস্টার্স এর জন্য অফার পাবো এরকম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমাকে যদি তুমি ধরো ফান্ডিং খুঁজতেছো, তোমাকে আগে হচ্ছে তোমাকে ওই এই টপিকের উপর কোন প্রফেসর রিসার্চ করতেছে তাকে খুঁজে বের করতে হবে। তাকে যদি খুঁজে বের করতে পারো, তাহলে তার কাছে গিয়ে তোমাকে মেইল করতে হবে। এটা আবার আরেক প্রসেস, এটা আবার একটা সেশন লাগবে এর কথা বলতে। তাকে অ্যাপ্রোচ করতে হবে যে আমি আপনার এই টপিকে রিসার্চ করতেছি, তো আপনার টপিকের সাথে আমার মিল, আমিও এই টপিকে রিসার্চ করব। যদি সে দেখে যে হ্যাঁ তার সাথে মিলে, তাইলেই হচ্ছে সে তোমাকে নিবে, আদারওয়াইজ সে তোমাকে নিবে না। অবশ্যই তোমার টপ রিসার্চের সাথে তারও রিসার্চ নিতে হবে। সেজন্য আমি বলছি যে রিসার্চ টপিক সিলেক্ট করার আগে তোমার সেটা ইন ফিউচার মার্কেট ডিমান্ড থাকবে কিনা সেটা ভেবে রিসার্চ। আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন